yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর ১৮৭তম পর্ব। সঙ্গে আছি আমি আরজি কিবরিয়া, এবং শুরুতেই আমরা মঞ্জুরের কাছ থেকে জেনে নিচ্ছি কে রয়েছে আজকের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ yourself. ধন্যবাদ কিবরিয়া। মানুষের মনোবল কত দৃঢ় হয় তা দেখিয়েছেন আমাদের আজকের অতিথি আলভি। ২৪ বছরের এই জীবনে সততা আর দৃঢ় মনোবলকে সাথী করেই এগিয়ে যাচ্ছেন। বন্ধুদের জন্য নিবেদিত প্রাণ, প্রিয় খেলা ক্রিকেট, আর প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান। বিরানি তার খুব প্রিয়, আর প্রিয় মানুষ ছোট আপু। বিখ্যাত মানুষদের জীবনী পড়তে ভালোবাসেন যে মানুষটি, তিনি তার কি অজানা সত্য আজ আমাদের জানাতে এসেছেন তা শুনতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ yourself. প্রিয় শ্রোতা, আজকে আলভি আছে আমাদের সঙ্গে, এবং আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2-তে আরজি কিবরিয়ার সাথে। সঙ্গে রয়েছে সাউন্ড এডিটর মঞ্জু, এবং বরাবরের মতো আপনার সঙ্গে থাকবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তিনি ফোনে কানেক্টেড এই মুহূর্তে আমার সঙ্গে। ডক্টর তাজুল ইসলাম, আরো একবার ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। জি, আপনার জন্য আজকে সোহেল রানা নিজের অপ্রিয় সত্যগুলো এখানে এক্সপ্লোর করবে, এবং সেটা শোনার পর আপনি আপনার যে সাইকো অ্যানালিটিক্যাল নলেজ, সেখান থেকে এই বিষয়টিকে আপনি সামাজিক এবং তার ব্যক্তিগত পর্যায়ে কি হতে পারে, কি হতে পারতো, এবং এটার ইম্প্যাক্টটা কি, এটা থেকে দূরে কিভাবে থাকা যায়, সে বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই বলবেন। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। বরাবরের মতোই থাকবে SMS পোল, যেখানে যে কোনো মুহূর্তে আপনাদের মতামত চাওয়া হতে পারে, এবং যে কোনো মুহূর্তে আজকে যিনি গেস্ট আছেন তিনি যদি মিথ্যা বলেন তাহলে তার বলার ক্ষমতা খর্ব হতে পারে। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, তারপরে অপরাধ দেখব, এবং তারপর সেটার পরিণতি দেখব। জি, আপনি একেবারে ছোটবেলা থেকে, শৈশব থেকে, যেখান থেকে বড় হয়েছেন, যেখান থেকে মেমোরি আছে, সেখান থেকে শুরু করুন। 1999-তে আমার জন্ম। এটা আমার কাকির কাছ থেকে শোনা, কারণ আমার কাকির বিয়ে হয়েছে 1993-তেই। আচ্ছা। তারপরে 94, 95, 96, 97 পর্যন্ত আমি ছোট ছিলাম, কিছু বলতে পারি না। জাস্ট 98 সালে আমাদের সোলমাইদ গ্রামে বন্যা হইলে অনেক পানি হইতো। আপনার 92 সালে জন্ম? 93-তে। 93 সালে জন্ম, ওই সময় কাকির বিয়ে হয়েছে, এই জন্য মনে রেখেছে। 93-এর 16 ডিসেম্বরে। আচ্ছা, ওকে। ভালো একটা। কোন জেলায় আপনার বাড়ি? আমার জেলা হইছে যে শেরপুর। শেরপুরে, ওকে। তো বন্যার কথা বলছিলেন আপনি, হ্যাঁ, তারপর? মানুষ হইছে ঢাকায়, জন্ম হইছে যে বসুন্ধরা। বসুন্ধরা মানে বসুন্ধরা আবাসিক এলাকা? হ্যাঁ, বসুন্ধরা এখন আবাসিক হয়েছে। ওই এলাকায় জন্ম হয়েছি, পরে বড় হয়েছি সোলমাইদ সরকার বাড়ি আইসা, ওর থেকে আরো 10 টাকা রিক্সা ভাড়া লাগে, এদিকে আইসা পড়ে। জি জি, বন্যার গল্পে ছিলেন, বলুন তারপর। হ্যাঁ, ওই বন্যা হয়েছিল। তারপর ওই বন্যাতে আগে আমাদের গরু ছিল, তো
ওই বন্যাতে সব বাড়ি ঘর তো ডুবে গেছে। তারপর আমরা একটা বিল্ডিং ছিল, একটা লোকের 3 তলা খালি বিল্ডিং, ওই বিল্ডিংটা গিয়ে আশ্রয় নিতাম। আচ্ছা আচ্ছা, কত সালের বন্যার কথা বলছেন এটা? 1998। 98 সালে। হ্যাঁ। আচ্ছা, ওই আমাদের গরু রাখতাম, 2টা গরু, আর আমরাও থাকতাম। তো জি। প্রতিদিন আমাদের নৌকাও ছিল, আব্বুর সাথে এই ঘাস কাটতে যাইতাম। আমি ছোট ছিলাম তো আব্বু সামনে দিয়ে ঘাস কাটতো জি। আর আমি পিছনে ওই বইটা ধরে রাখতাম। আচ্ছা আচ্ছা, পরে হঠাৎ করে মানে আব্বু সামনে ঠেলা দিতে বললো, আমি ঠেলা দিলাম, বইটা ফসকায় দেয়া আমি মানে ঘাসের উপর পড়ে, যে কচুরি পানা কাটে ওই কচুরি পানার উপর পড়ে যায়, কিন্তু ডুইবা যায় না, আমার ভাগ্য ভালো। কিন্তু আমি দুইটা পড়ার পর কোনো চিল্লাইতেছিও না, কিছুই করতেছি না। তো এইভাবেই করতেছি। পরে শহীদ কাকা ছিল, উনিও গরু পালতো আরেক মালিকের, তো উনি আমার দেখছে, দেওয়ার পর কয়, এই আপনার ছেলে তো পড়ে গেছে আর উঠান। পরে আমি উঠছি। এই 98 সালের ঘটনা, এটা মনে আছে। আচ্ছা। তারপর 19 একেবারেই ছোট তখন আপনি? হ্যাঁ, একদমই ছোট। আর ওই যে ছাদে থাকতাম, ওই ছাদে শয়তানি ফাজলামি করতাম, ওই দৌড়াদৌড়ি করতাম ছেলে মেয়ের সাথে। মানে আমরা 3টা বন্ধু ছিলাম, যে আমার নাম ছিল আবুল, তারপরে আমি, তারপরে রাকিব, জসিম, এই 3টা ছিল। একদম ছোট থাকতেই একসাথে বড় হয়েছি। জি। তো আমরা ওই বিল্ডিং এ থাকতাম, একই বিল্ডিং এ, সবাই আশ্রয় নিয়ে। এইভাবে 98 সালটা যায়। তো যাওয়ার পর যখন 99 আসে, 99-তে আমি ক্লাস 1-এ ভর্তি হই। এই ক্লাস 1 শেষ করি। তারপর আপনার 2000 সালে আপনার মানে 99-তে আমার আম্মু বাহিরে চলে যায়, দেশের বাইরে, এই যে ওমান। মানে পরিবারের একটু অভাব অনটনের কারণে বা ঠিক মতো আমরা চলতে পারি না। 4টা ভাই বোন ছিলাম, বাপ মা ছিলাম। তারপরে ওই যে আমার ফুপুরাও আসতো মাঝে মাঝে। তারপর আমার কাকা কাকি সবাই একসাথে থাকতাম। আর কাকাও ইনকাম করতো, আব্বুরও দোকান ছিল, আব্বু ইনকাম করতো, মাও তখন গার্মেন্টসে চাকরি করতো। তো গার্মেন্টস বিষয়ে কাজ করার জন্য আপনার ওমান চলে যায়। যখন চলে যায় তখন আমাদের খাওয়ানোর মতো কেউ ছিল না। কাকিরা আলাদা থাকে, আলাদা অন্য বাড়িতে থাকতো, হয়তো এক এলাকায় থাকতাম, কিন্তু খাওয়ানোর মতো কেউ ছিল না। তখন আমাকে নিয়ে আমার আব্বু এতিমখানায় ভর্তি করে দিয়ে আসে। এই আমার চাচাতো ভাইয়ের সাথে ছিল, মানে আমার চাচাতো ভাই আর আমাকে দুজনকেই। পরে এই মাদ্রাসায় ভর্তি হই। ওই তখনই মানে স্কুলের রুল নং ছিল আমার 22। জি। তারপরে যখন মাদ্রাসায় যাই, তো তখন আরবি পড়াতো হুজুরা, সকালে উঠে। আপনি একটু থামাচ্ছি আপনাকে। সেটা হচ্ছে যে আপনি তখন কোন ক্লাসে পড়ছিলেন যখন আপনি মাদ্রাসায় ভর্তি হলেন? শুধু ক্লাস 1-এই পড়ছিলাম। ক্লাস 1-এই পড়েছিলেন, পড়ার পরে আপনাকে মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়? হ্যাঁ। ওকে। ভর্তি হলাম যখন ক্লাস 1-এ, মানে ইত্যাদি 1-এ, তখন পড়তাছি। পড়ার পর 3 মাস পর, আগে বছরে 3টা পরীক্ষা হইতো, প্রথম সেমিক, দ্বিতীয় সেমিক, তৃতীয় সেমিক। তো প্রথম সেমিক পরীক্ষা হইলো, পরীক্ষা হওয়ার পরে রেজাল্ট দেয়। তো আমার জীবনে কখনো কোনোদিন পড়ালেখার জন্য এর জন্য কান্না আসে নাই। তো ওদিনকা সবাই ডাক দিয়ে হুজুরা মিটিং করে পরে রেজাল্ট দেয়। তো বললো যে তোমাদের ফলাফল তোমরা হাতে পাবা, কে কতটুকু কষ্ট করছো, কিভাবে করছো, এটা তোমরা এখনই হাতে পাবা। তো ওই কথাটা শুনে আমার কান্না আসছে। মনে করছিলাম যে রেজাল্ট অনেক খারাপ হইবে বা এই হয়েছে। কিন্তু রেজাল্টটা দিছে, দেওয়ার পর 26 জন না 27 জন ছাত্র ছিলাম। তো ওর মধ্যে আমার রোল নং হয়েছিল 3। ওকে। তো এতে করে খুব ভালো লাগলো, খুব মজাও পাইলাম, অনেক ভালো লাগলো। তারপর আবার 1 সপ্তাহ ছুটি দিল, তো ছুটি কাটায় আবার পরবর্তীতে মাদ্রাসায় আসি। এইভাবে আমার জীবনের এটা শেষ হয়, মানে এই যে ইত্যাদি 1টা শেষ হয়। তো ইত্যাদি 2-তে উঠি যখন, তখন আবার ওই মাদ্রাসায় পড়তে থাকি। আগে যে পুরান মাদ্রাসাটা ছিল ওই মাদ্রাসায় পড়তে থাকি। তো আমাদের নতুন একটা ভবন তৈরি করছিল আমাদের এলাকায়। তো মাদ্রাসার জন্যই মাদ্রাসাটা এখন আছে, ওইটা নির্মাণাধীন। ওই মাদ্রাসায় ট্রান্সফার হই। তো ট্রান্সফার হওয়ার পর ইত্যাদি 2-তে তো থাকি। তো তখন মাদ্রাসায় ট্রান্সফার হন না, ভবনে ট্রান্সফার? হ্যাঁ, ভবনে ট্রান্সফার। নতুন ভবনে ট্রান্সফার হই। নতুন ভবনে ট্রান্সফারের পরে তো নতুন ভবন করা হয়েছে বিদায় মাদ্রাসায় একটা মাহফিল করা লাগবে। তো তখন মাহফিল হয়। ওই মাহফিলের প্রদর্শনী হয়, যে ছাত্রদেরকে কে কি বলবে না বলবে এইটা সব শিখাইব। তো আমি তো একটু ছোট ছিলাম। আবার এর মধ্যে আমরা এই দ্বিতীয় জামাতে 14 জন না 15 জন ছাত্র ছিলাম। এই 15 জন ছাত্রের মধ্যে আমি ছিলাম সবচেয়ে ছোট। আর হাদিস 41টা হাদিস মুখস্থ করায়, তারপর আপনার এগুলো সবকিছু শিখায় প্রদর্শনীতে দেখানোর জন্য, যেন মাইকে দাঁড়ায় বলতে পারে। তো আল্লাহর রহমতে আমি সবগুলোই পারতাম, কিন্তু সবগুলো তো আর একজনের দেওয়া হয় না। তো এক একজনের ভাগ করে দিল। তো আমার দেওয়া হয়েছিল 3টা আইটেম। একটা হয়েছে যে 41টা হাদিস বলতে হইব, 2 জন, আমি একজন আর আরেকজন। আমি আরবি বলে যাবো, 20টা হাদিসের আরবি বলবো আর 20টা হাদিসের বাংলা অর্থ বলবো, এরকম। তারপর এটা হয়, এটা বলি। তারপর 2001-এ যখন হ্যাফজ শুরু করি, দ্বিতীয় জামাত শেষ। আসলে দ্বিতীয় জামাতেই আমার ওই সম্পূর্ণ আমার জীবনের যে লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা, ওই ঘটনাটা ঘটে। আপনি যদি বলতে পারেন আমি এখন বলবো। নিশ্চয়ই আপনি বলবেন, আপনি বলার জন্য এখানে এসেছেন। হ্যাঁ, হয়তো বা আমি আমার বাড়িতে বন্ধুদেরকে আমি জীবনে এই কথাটা কখনো কাউকে কোনোদিন প্রকাশ করি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই ক্যান এক্সপ্রেস দিস। আসলে সত্যি কথা কি, দ্বিতীয় জামাতে থাকতেই যেটা হয় যে আমরা দ্বিতীয় জামাতে 15 জন ছাত্র ছিলাম, যে আমরা ছাত্র ছিলাম প্রায় 6 থেকে 7 জন কি 8 জন সমবয়সী ছিলাম। তো
তো যদি এই 1999-তে মাদ্রাসায় ভর্তি হয়ে থাকি তাহলে আমার বয়স ছিল 93 থেকে 99 পর্যন্ত 6 বছর কি 7 বছর। তো 7 বছর যখন হয় তখন 2000 সালে এই যখন দ্বিতীয় জামাতে উঠি তখন মোহাম্মদ আলী নামের একটা ছেলে ছিল। মোহাম্মদ আলী আপনার ও স্কুলের ছাত্র ছিল। ও মনে হয় 6 পর্যন্ত পড়ছিল। আপনার সে সিনিয়র ছিল না জুনিয়র ছিল? আমার বয়স ছিল তখন 7 বছর, ওর বয়স ছিল তখন 14 বছর। ওকে, আপনার সে সিনিয়র ছিল, বলেন। তো ওই মোহাম্মদ আলীর সাথে কি বলতে কি দ্বিতীয় জামাতে একসাথেই পড়ি। তো মাদ্রাসায় যখন আমরা পড়ি তখন কিন্তু আমরা বিছানা করে সবাই একসাথে শুই, একসাথে মানে একজনের বেড বড় জোর 2 হাত কি 1.5 হাত এরকম একসাথেই শুই। তো প্রত্যেক শুক্রবারে তো আমাদের বন্ধ থাকতো। তো শুক্রবারে দুপুরে খাওয়ার পর সবাই ঘুমানোর টাইম দেওয়া হইতো। এর মধ্যে থেকে অনেকে ঘুমাইতাম, আবার অনেকে পালায়া যায় ক্রিকেট খেলতাম। কিন্তু শুক্রবারে যখন বিকেল বেলা আমি ঘুমাই, সবাই ঘুম, তখন ও আমার প্রথমে ও আমার উপর মানে ঠ্যাং তুইলা দেয়। তো যেটা এই জিনিসটা যে খারাপ এটা ছোট মানুষও বুঝে, মানে আমিও বুঝতে পারি যে এই জিনিসটা খারাপ, এটা করা ঠিক না। অস্বস্তি লাগছিল আপনার? খুব অস্বস্তি লাগছিল, অনেক, যা বলার বাহিরে। তো জাস্ট এরকম অনেকক্ষণ ও এই করে ফেলাইতে চাই, ওই করে ফেলাইতে, কিন্তু মিলতে আমরা একসাথে মিশতে এইসব কথা গেলা হুজুরের কাছে যায় বিচার দেওয়া যায় না তো সহজেই। তো তখন এরকম করতে, কিন্তু শেষ টাইম যেটা যখন ঘুম থেকে উঠানোর 5 মিনিট আগে যখন এরকম হয়, জাস্ট তখন আমি ভাবলাম যে এখন সময়টা খুব কম। তো তখন জাস্ট একটু খালি দিলাম, মানে আপনার সঙ্গে জিনিসটা হয়। হ্যাঁ, আমি একটু ঘুমের ভাব ধরলাম যে আমি ঘুমাইছি, এখন তুমি আমার যা করতে পারো। তো তখন আমি তো ওই অবস্থায়, তো তখন আপনার মৌন সম্মতি ছিল এক ধরনের? হ্যাঁ, ওই তখন শেষ টাইমে যখন শেষের দিকে, হ্যাঁ, যখন আর পারতেছি না, ও তো আমার চাইতে অনেক বড়, এই কারণে পারতেছি না, তখন আমার সাথে এই জিনিসটা ওই দিন হয়। তো তারপরে প্রায় অনেকদিন হয় না, তারপরে ওই যে মাহফিল হইলো, সবকিছু বললাম, তারপর মাহফিল পর ছুটি দিল, তারপরে ওই যে হেফজখানায় উঠলাম। হেফজখানা উঠার পর হেফজ শুরু করলাম 2001 সালে। 1 সালে যখন হেফজ শুরু করি, তো মাদ্রাসায় প্রথম হেফজখানার হাফেজ সাহেব ছিল না। তো আমাদের সময় একটা নতুন হাফেজ সাহেব নিয়োগ দেওয়া হয়। একটু থামাচ্ছি আপনাকে। এই ঘটনা ঘটার পরে কি ওর সঙ্গে, এই মোহাম্মদ আলীর সঙ্গে আপনার কোনো ধরনের কোনো কথোপকথন বা কোনো বিষয় নিয়ে কোনো কিছু আর হয়নি, নাকি জাস্ট এটা হয়ে গেল তারপর একটা লম্বা গ্যাপ, ওর সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ? না, কি দেখাশোনা, আমরা মাদ্রাসায় মানে ওই যে একসাথে ছুটি দিল না, আবার আমরা আসছি এক্সামাতে, কথা বন্ধুর মতো কথাবার্তা। তো আপনি এটা নিয়ে তাকে জিজ্ঞেস করলেন না যে এটা কেন হলো, বা এটা কি করলা তুমি, বা এটা তুমি ওর সাথে এরকম কেন আচরণ? না, এগুলো কিছু জিজ্ঞেস করিনি। কেন করছিলেন না? লজ্জা পাচ্ছিলেন বা অন্য কোনো প্রবলেম ছিল? তখন ছোট ছিলাম, আর এইগুলা বলার মতো, মানুষের কাছে বলার মতো বড়। আপনি মোহাম্মদ আলীকেও তো বলতে পারতেন, মানে আপনার ভিতর থেকে আসলে রিয়াকশনটা কি ছিল? কোনো রিয়াকশনই ছিল না? না, কিচ্ছু ছিল না। ওকে, বলেন। তারপর হেফজখানায় যখন উঠলাম, তো আমাদের সময় একটা নতুন হুজুর নিয়োগ দেওয়া হইলো, হাফেজ হুজুর নাম আশরাফুল। তারপর হেফজ যার মতো শুরু করি। তো হেফজ শুরু করতে হইলে যে 30 নম্বর পাড়া থেকে শুরু করে 30, 29, তারপর 28, 27, 26, 25 এইভাবে আসতে হয়। সাধারণত মাদ্রাসা ছাত্ররা এইভাবে আসে, কারণ 30 নম্বর পাড়ার সূরাগুলো ছোট ছোট, আর সবগুলো সূরা তাড়াতাড়ি মুখস্থ হয় আর পড়া যায় তাড়াতাড়ি। কিন্তু আমি এই নিয়মটা জানতাম না। কিন্তু মোহাম্মদ আলী আবার এই নিয়মটা জানতো কিভাবে, যে ওই আপনার ওর এক বোন ছিল, ওই মহিলা মাদ্রাসায় পড়াইতো, ও হাফেজ ছিল। তো ও আবার এটা প্রকাশ করে, এই মানে ছাত্রছাত্রীদের যেভাবে বলে, ওর আপু আবার ওরা বইলা দিছিল। তো আমি তো প্রথমে 7 সূরা, যেমন ইয়াসিন সূরা, সূরা ওয়াকিয়া, সূরা রহমান, এইগুলা আমি আগে মুখস্থ করা শুরু করছি। তো হঠাৎ করে একদিন হুজুর আমার ডাক দিয়ে বললো যে এইভাবে কোরআন শরীফ পড়ো কেন, এইভাবে তোমার হেফজ পড়তে কে বলছে? পরে হুজুরে বইলা দিল যে শেষ থেকে শুরু করতে। তো আমি শেষ থেকে শুরু করি, এর মধ্যে থেকে ওরা আমার কাছ থেকে কয়েক পৃষ্ঠা পড়া আগায়া যায়। তারপর আমি হেফজ শুরু করি, পড়তে থাকি। তো এই হেফজখানায় থাকতে তো আবারও তো একসাথেই থাকতাম। তো এমন করে আস্তে আস্তে থাকতে এরকম করে আস্তে আস্তে হয় আর দুজনের সাথেই। মানে এটা রেগুলার আপনারা করতেন? হ্যাঁ, রেগুলার করা শুরু করলেন? রেগুলার, হ্যাঁ। প্রথম হয়তো একদিন পর, 2 দিন পর। কোথায় করতেন আপনারা এই কাজটা? এই কাজটা আমরা ওই যে বিছানায় শুইতাম, ওই বিছানায়। তখন আর কেউ থাকতো না আশেপাশে? সবাই থাকতো আশেপাশে, ঘুমাইতো, মানে আমি ঘুমাইতাম এই সাইডে, ও ঘুমাইতো আমার পাশে, তারপর ওর পর ও। আর আপনারা কেউ বুঝতো না বিষয়গুলো? না, এটা পরে হয়তো এক সময়, মানে শেষের বছর হয়তো। আচ্ছা, ওই সময়টাতে কেউ বুঝতো না? না, ওই সময়টা কেউ, মানে সবার চোখ ফাঁকি দিয়ে আপনারা দুজন এটা করতেন? হ্যাঁ, আপনারা মৌন
সম্মতি ছিল? হ্যাঁ, তখন ছিল। আসলে করতে করতে কি একটা মেয়ে যতটুকু পাগল হয় না, আমি ঠিক ততটুকুই পাগল হয়েছিলাম। আর আমার হাতে মানে ওই যে রিক্সার শিক আছে না, ওই যে চাক্কার মধ্যে, ওই শিক দিয়া ওর নাম আমি আমার হাতে লিখছিলাম। এখানে একটা বিষয় একটু বলি প্রিয় শ্রোতা, বিষয়টিকে আপনারা শুধু রেডিও শো হিসেবে চিন্তা না করে এটাকে একটা শিক্ষার জায়গা থেকে নেন। বিকজ আজকে যিনি আমাদের সাইকিয়াট্রিস্ট আছেন, যিনি মনোবিজ্ঞানী আছেন, তিনি বিষয়টা নিয়ে নিশ্চয়ই কথা বলবেন। এগুলোতে আসলে ছেলেমেয়েরা এই ধরনের অসুস্থ সম্পর্কের প্রতি ছেলেমেয়েরা কিভাবে ডিরেইলড হয় এবং বিপদগামী হয়, সেটার পেছনে একটা রুট কজ থাকে। চিন্তা করে দেখুন, 7 বছরের একটা বাচ্চা যে হয়তো মোহাম্মদ আলীর সঙ্গে সংস্পর্শে না আসলে তার ভেতরে হয়তো ওই ফিলটা কখনো জন্মাতই না, কিন্তু অদ্ভুতভাবে ওর সঙ্গে মিশতে মিশতে ওর ভেতরে একটা আগ্রহ জন্মেছে ওই বিপদগামী সম্পর্কের উপরে। এবং আপনারা কিন্তু আজকের এই অনুষ্ঠান শুনে যিনি আজকে এখানে কনফেস করছে, আলভি কিংবা এই যে এডুকেশন সিস্টেম, এগুলো নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন তুলবেন না, কজ এগুলো একেবারেই নিরপেক্ষ জায়গা থেকে। কারণ ওর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেটা একটা স্কুলের ক্ষেত্রেও হতে পারে, সেটা একটা ঘরের মধ্যেও হতে পারে, সেটা একটা পরিবারে হতে পারে, ঠিক আছে? সুতরাং এই বিষয়টিকে নিয়ে মাদ্রাসার দিকে আঙ্গুল তোলার কোনো সুযোগ নেই। এবং একইভাবে আমরা বলবো যে এটা যে কোনো জায়গাতেই হতে পারে। আমরা শুধু দেখানোর চেষ্টা করছি যে একটা সম্পর্কের জন্ম কিভাবে হতে পারে, একটা বিপদগামী সম্পর্কের জন্ম, ঠিক আছে? এই বিষয়টি একটু প্লিজ মাথায় রাখবেন। তো একটা সময় আপনার এটা নিয়ে ভালো লেগে গেল, রাইট? এবং আপনাদের মধ্যে কি এই বিষয়গুলো নিয়ে তখন কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো? যে থাকে না, যেহেতু আপনারা র্যান্ডমলি জিনিসের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে মানে কথোপকথন হতো নাকি রেগুলারলি আপনারা জাস্ট দুজন লজ্জা পেতেন এবং এই কাজগুলো? কথাবার্তা হইতো কি যে যখন দেখা হইতো, মানে ক্লাসে তো সারাদিন একসাথেই পড়তাম, বন্ধুর মতোই একসাথে থাকতাম। তো যখন একটু একটু আড়াল হইতাম, এটা আজকে রাত্রে তোর, ও আমার বলতো যে আজকে রাত্রে তোর খবর আছে, দেখি আজকে তোরা 12টা বাজামো, এইভাবে এই বলতো। তো হয়তো ওর সাথে মিশে গেছিলাম, তো আমি ওরা বলতাম যে ঠিক আছে দেখবো না, এইভাবে বলতাম। তো এইভাবে হেফজখানায় পড়তেছি, মানে কোরআন শিবটা মুখস্থ করতেছি, এইগুলাও করতেছি। কিন্তু রাত্রে এইগুলা করার পর ও আমার ভিতরে যে ইটা ছিল ওইটা। আমি একটু থামাচ্ছি আপনাকে। আপনি যেহেতু ছোটবেলা থেকে খুবই চমৎকার একটা ধর্মীয় প্রতিষ্ঠানে আপনি নিজেকে শিক্ষা নিচ্ছেন এবং বড় করছেন, স্বাভাবিকভাবেই আপনি অন্য সবার চাইতে আলাদা একটা পরিবেশে বড় হওয়ার সুযোগ হয়েছে আপনার। সেক্ষেত্রে এই ধরনের কাজ করা পাপ, এই ধরনের কাজ করলে এটা একটা ভয়াবহ রকম গুনাহের কাজ। এগুলো কি কেউ কখনো বা মাদ্রাসা শিক্ষকরা কখনো কি আপনাদেরকে বলতো না? এবং বলতো কিন্তু এইগুলা তো তখন আমার মাথায় আসতো না। ওযু ছাড়া কোরআন শিব পড়ে মুখস্থ করতাম, মানে এরকম সময় গেছে যে মানে তখন এইগুলো সেন্সটাই আসে না। যখন 6 বছর 7 বছর একটা বাচ্চা, মানে আমি যে ছিলাম, আমার এইটাই আসতো না। আমি ওযু ছাড়া কোরআন শিব মুখস্থ করতাম। মানে এই জিনিসগুলো আপনি করতেন? হ্যাঁ। এবং আপনার জানা মতে এগুলো কি আর কেউ করতো আপনার আশেপাশে, আপনার পরিচিত বা এরকম কেউ? না, কেউ করতো না। আজকে ও এখানে কনফেস করতে এসছে। প্লিজ আমি বারবারই যে কথাটা বলবো যে ওকে জাজমেন্টে নিবেন না। ও ভুল করেছে বলেই ওর জীবনে এগুলো ঘটেছে, এবং ওর পরের যে ভয়াবহ ব্যাপারটা, ওর জীবনে যে শাস্তিটা, সেটাও কিন্তু খুবই দুঃসহ। আমরা শুধু একটা কথাই বলতে চাই যে কোনো অপরাধ, যে কোনো ভুল যে কোনো জায়গাতেই জন্ম হতে পারে এবং সেটা ভয়াবহ অপরাধ হতে পারে। সেটা আপনাকে যে কোনো রকমের ভয়াবহ রকমের শাস্তির মুখোমুখিও দাঁড় করিয়ে দিতে পারে। প্লিজ ডোন্ট জাজ। ওকে দিয়ে অন্য সব মাদ্রাসার স্টুডেন্টদেরকে জাজ করবেন না। কারণ আমি খুব প্রাউডলি বলতে পারি আমার জায়গাটা থেকে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং আমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি সেই ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট, অনার্সে এবং মাস্টার্সে সে ছিল মাদ্রাসার স্টুডেন্ট। আমার পরিবারের মধ্যেই 3 জন কোরআনের হাফেজ আছে। 3 জন, মানে আমাদের সেকেন্ড জেনারেশনে 2 জন, ফার্স্ট জেনারেশনে, আমার আগের জেনারেশনে 1 জন। সুতরাং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগই নেই। দিস ইজ আ বিউটিফুল ইনস্টিটিউশন, অ্যাবসলিউটলি। বাট আমি শুধু বলার চেষ্টা করছি যে কোনো জায়গাতেই এই ধরনের ঘটনা ঘটতে পারে, অপরাধী যে কোনো জায়গাতেই জন্মগ্রহণ করতে পারে। হ্যাঁ, যাই হোক, আপনি যেটা বলছিলেন তারপর বলুন। তারপর এইগুলা করতাম। তো প্রথম বছর হেফজখানায় পড়ি, তো ওই বছর 13 পারা মুখস্থ করি, মানে 1 বছরেই 13 পারা মুখস্থ করে ফেলাই। তো দ্বিতীয় বছর তো হুজুরের চিন্তা ভাবনা ছিল, যেহেতু আমি প্রথম বছরে 13 পারা মুখস্থ করছি, তো দ্বিতীয় বছর আমার 17 পারা মুখস্থ করাইবো, তাহলে আমি 2 বছর হেফজ শেষ করে ফেলাম। হুজুরের চিন্তা ভাবনা এটা ছিল। কিন্তু দ্বিতীয় বছর যখন হয় তখন আবার বন্যা হয়। তো এই বন্যার জন্য আবার 1-1.5 মাস গ্যাপ যায়, আমাদের ছুটি হয়। কিন্তু এই বন্যার আগে যে সময়টা দ্বিতীয় জমাতে ছিলাম, তো ওই বছর মনে হয় 21 নম্বর পারা পর্যন্ত আমার মুখস্থ হয়েছিল। এর মধ্যে থেকে বন্যা হয়, বন্যার আবার 1-1.5 মাস ছুটি যায়। এই কারণে আমার আর ওই বছর বেশি পড়া হয় না, 21 নম্বর পারা হয়েছে। পরে তৃতীয় বছর যখন আপনার হয়, তখন তৃতীয় বছর 2003-এ আমি হেফজ শেষ করি।
কোরআনে পুরোপুরি আপনি কোরআনের হাফেজ পুরো হয়ে কোরআন যান। শরীফ মুখস্থ কত করি। বছর বয়সে আপনি পুরোপুরি কোরআনের হাফেজ হলেন তখন? 10 বছর 10 বছর বয়সে আপনি পুরোপুরি কোরআনের হাফেজ হয়েছেন, হেফজ শেষ করছি। হেফজও শেষ করেছেন। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা ব্রেক নিতে চাই। আপনারা আসতে পারেন ফেসবুকে ওকে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 4 মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আমি RJ কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আজকে এখানে কনফেস করছে আলভি। ওকে আলভি, আমরা যেখানটায় ছিলাম ঠিক সেখান থেকে আবারও শুনতে চাই আপনার কাছে। কমপ্লিট করলেন না? হেফজ শেষ করি, বলেন তারপর। 2003 হেফজ শেষ করি। তারপর 2004-এ 10 পাড়ার এর মধ্যে থেকে আবার ওই যে আমাদের যে হুজুরটা ছিল, ওই হুজুর যখন আমাদের 25 পাড়া পড়ানো হয় তখন আবার চলে যায়। তখন আবার নতুন বড় হুজুর, আমাদের মাদ্রাসার বড় হুজুর ছিল যিনি, ওই ওনার কাছে আমরা বাকি 5 পাড়া করে হাফেজ হই। 2004-এ আবার হেফজটা শোনাইতে হয়, 1 বছরের মধ্যে শোনায়া, কারো 1 বছর লাগে, কারো 1.5 বছর লাগে, এরকম হইতে পারে। আবার কেউ 6 মাসে বাইডা ফেলায়, যার যতটুকু মেধা থাকে, যার যতটুকু মুখস্থ থাকে। তো তারপর আমি 10 পাড়া শোনাই আমাদের মহসিন হুজুরের কাছে। হাফেজ সাহেবের নাম ছিল মহসিন। তো মহসিন হুজুরের কাছে 10 পাড়া শোনানোর পর আমার আবার দাঁতের সমস্যা আছে। তো এই দাঁতের সমস্যার কারণে মাদ্রাসা থেকে বাড়িতে আসছি। তো আম্মু বাহিরে ছিল, জি 2004-এর দিকে আসছিল, কিন্তু বাইরে আবার যখন মা কোথায় ছিল, কোন দেশে ছিল? মা ওমান ছিল। ওমান ছিল, ওমান থেকে আবার চলে এসেছে। হ্যাঁ, ওমান থেকে চলে আসছে। ওমান থেকে চলে আসার পর আবার যখন গেছে তখনের ঘটনা এটা। জি চলে আসছিল, চলে আসার সময় ভালোই ছিলাম, অনেক আম্মু অনেক খাওয়াইতো, ই করতো, টাকা পয়সা নিয়ে আসছিল, 10 বড়ি স্বর্ণ নিয়ে আসছিল, প্রায় 80,000 টাকা নিয়ে আসছিল 2003 সালে। ওকে, তখন অনেক ভালো ছিলাম। তো দাঁত ব্যথার জন্য যখন বাড়িতে চলে যাই তখন আব্বার কাছে যাই বলি যে আব্বা দাঁত ব্যথা করতেছে, ওষুধ কিনা দেন। ওষুধ কিনে না দিলে এই মাদ্রাসায় কি করে যাবো, দাঁত ব্যথা লেগে যাইতাম না। তখন আমার আব্বা আবার মূর্খ ছিল, মানে লেখাপড়া জানতো না, কৃষক ছিল, গরু পালতো আর ক্ষেত করতো। তো আব্বা গুলো যে মন চাইলে যান, না মন চাইলে না যা, আমি ওষুধ কিনা দিতাম না, এই করতাম না। তো আমার আবার হেফজ শেষ হয়েছে যখন ফাজলামির বয়সটা, তখন আর মাদ্রাসা ই করে আর মাদ্রাসায় যাওয়া হয় না। 5-6 মাস বাড়িতে ছিলাম। তখন ওই যে জসিম, রাকিব, শাহাবুদ্দিন, যারা আশেপাশের বন্ধু ছিল, তো তাদের সাথে বসুন্ধরা ক্রিকেট খেলতে যাইতাম। তখন কিন্তু অ্যাপোলো হাসপাতাল হয় নাই, হইতাছিল। তারপর অন্যান্য ভবন গিলা, যেটা ওই বিল্ডিং গিলা হইতাছিল। তো তখন বসুন্ধরা আমরা খেলতে যাইতাম, মাঠ খালি থাকতো, সবাই নিয়ে প্রতিদিন খেলতে যাইতাম, প্রায় 4-5 মাস এরকম করি। তো 5 মাস পরে আমার আব্বাই নিয়ে আমার একটা গ্রিলের দোকানে দিয়ে আসে, ওয়ার্কশপে, যেখানে দরজা জানালা গ্রিল বানায়। এটা হচ্ছে আপনার বাটারা। তো ওই ওয়ার্কশপে আস্তে আস্তে কাজ করতে থাকি। তো এরকম সময় আমার বড় বোন দেশে যায়। তো দেশে যাওয়ার পরে এক ছেলের পছন্দ হয়। তো ছেলে আমাদেরকে প্রস্তাব জানায়। তো আমার বোনের ওই ছেলের সাথে বিয়ের ব্যাপারে আলাপ আলোচনা হয়। তো আমার আব্বু দেখে, মানে ছেলেদের জায়গা সম্পত্তি আছে, কিন্তু ছেলে কি করে না করে ওইটা খোঁজ খবর না নিয়েই আপনার আপারে এই ওনার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তো আমার আপার আর একটা হয়েছে যে আমি যখন মাদ্রাসায় পড়তাম না, তখন আপা আবার একটা ভাইয়ার সাথে প্রেম করতো, মানে আমি চিঠি মিঠি নিয়ে দিতাম। তো এর সুযোগটা আমার ছিল কি, যে আমি দোকান থেকে যা খাইতে পারতাম তা খাইতাম, কিন্তু আপনার কোনো টাকা লাগতো না, মানে ওই ছেলেটাই দিয়ে দিত। হ্যাঁ, ওই ছেলেরই দোকান ছিল, ওই দোকান থেকে এটা নিতাম। আচ্ছা। তো ওই যখন বিয়ের আলাপ আলোচনা হইতেছে, তখন তো আব্বাই তো আবার জানতো না বিষয়টা। তো আব্বাই আবার ওই যে যার সাথে এরকম হয়, ওরা যা জিজ্ঞাসা করলো যে তুমি কি আমার মেয়ের এখন বিয়ে করবা? তো তখন ও বলে যে না, আমি এখন বিয়ে করতাম না। কে বলে এটা? যার দোকান থেকে আপনি খাইতেন? হ্যাঁ, আমি যার দোকান থেকে খাইতাম। ওকে। তো ও বলে যে না, আমি এখন বিয়ে করতাম না। তো যখন করবো না, কারণ ওর বড় ভাই ছিল একটা, ওর বড় ভাই বিয়ে করে নাই তখনও, আর ছোট ভাই বিয়ে করতো না, এই কারণে বলছিল। তো আব্বাই কি করে, ওই যে দেশে বিয়েটা ঠিক করে ফেলায়,
2006-এর প্রথম দিক দিয়ে বিয়ে হয়েছিল। তারপর বিয়ের আগে আমি যখন যাই আপনার দেশে যাই, তখন ওই যে আমার হবুদুল্লা ভাই যেটা বিয়ে ঠিক করলো, তো উনি আমার জুতা কিনা দেয়, তারপরে মাফলার, এই শীতের দিনে সব জুতা মোতা এগুলো সবকিছুই কিনা দেয়। তো আমিও হয়তো ছোট ছিলাম, আমি আবেগে ওনারে ভালো লেগে গেল, এই অনেক খাওয়াইতো, মজা দিত, এই দিত সেই দিত। ওকে। তারপরে বিয়ে হওয়ার পর 11 মাসের মাথায় এই যে আমার তো কনসেপ্ট করছিল আপনার 1-1.5 মাস পরেই, যখন 11 মাস বিয়ের বয়স হয়, তো তখন আমার ভাগ্নি হয়। তখন আপুর আবার দেশ থেকে ঢাকা নিয়ে এসে পরে আপার বেবিটা আমাদের এই জায়গায় হয়, মানে যে এলাকায় থাকি ওই এলাকায় হয়। যেদিন হয় ওই দিন আমার দুলাভাই আবার দেশ থেকে চলে আসে। ছটফট করে মন কান্তা ছিল আমার আপুর লেগে, তা আপুর জন্য চলে আসে। তো চলে আসে দেখে যে আপু এই অবস্থা। তো তখন আমার আবার এক উকিল নানি ছিল, তো উকিল নানির কাছে যাই বললো যে এই নানি আমার 10,000 টাকা হাওলাত দেন, আমার মানে হালিমার তো এই অবস্থা, তো ওর তো হাসপাতাল নিয়ে যেতে হইব। আচ্ছা। পরে নানি 10,000 টাকা দিয়ে দেয়, বাসায় আয়, আল্লাহর রহমতে কিছু হয় না, আমার ভাগ্নিটা ওই যে নর্মালি হয়ে যায়। আমার ভাগ্নিটার জন্ম সম্ভবত 9 নভেম্বর এরকম হইব। জি। আর 10 নভেম্বর আমরা ওই যে আপনার আমার দুলাভাইরা আবার ওই যে আমার মা ওইটা ছিল একটু অন্যরকম, মানে লুবি টাইপের ছিল, যে যেমন যৌতুকের বিষয়গুলা আমার আব্বু আবার বলছিল বিয়ের সময় যে 80,000 টাকা দিব। তো 30,000 টাকা দেয়, আর বাকি টাকা মানে দেয় নাই, বলছিল পরে দিব। তো আমার মা ওই আবার এই যে আমার দুলাভাই এমন আসছে, আবার আসার সময় আমার মা আমার বইলেও দিছে যে এইবার যাইতেছ, যে টাকা গিলা পাস ওই টাকা গিলা আবার নিয়ে আসবি, এইভাবে বইলে দিছিল। তো আমার দুলাভাই শর্মায় আমার আব্বারে বলে যে আব্বা এই আম্মাই তো আসলে বলতে আর না কথা গিলা, তারপর আস্তে আস্তে বলে হালাই। তখন কয়ে যে বাবা আমার কাছে এখন টাকা নাই, তো 2টা গরু আছে, তুমি 2টা গরু নিয়ে যাও, আর ওই যে ড্রেসিং টেবিল তোমার দেওয়ার জন্য বানাইছি, মানে রাখছিলাম, ওইগুলা তুমি নিয়ে যাও। তো এই ড্রেসিং টেবিল আর গরু 2টা গরু এইটা নিয়ে আমরা দেশে যাবো। এই পরের দিন সকালে রাত্রেবেলা গাড়ি পিক আপ ঠিক করছি একটা নতুন বাজার, তো রাত্রেবেলা পিক আপ আসবো। কিন্তু ওই টাইমে আরেকটা জিনিস হয়েছে যে আমার বোনের বিয়ের সময় যিনি উকিল হয়েছিল, উনার শালা এই আপনার ট্যাক্সি চালাইতো। তো ওই ভালুকা সন্ত্রাসীরা ধরে নিয়ে যায়, ট্যাক্সি আটকা ফোন দিছে যে বাড়িতে, যে যদি 3 লাখ টাকা না দেয় তাহলে ওনারা ছাড়বো না। তো এই বিষয়টা যখন রাত্রে জানাজানি হয়, তখন আমার দুলাভাই তো আবার এই যে আজকে রাত্রে মানে কালকে সকালে শেরপুর যাইবো, আমার নিয়ে গরু নিয়ে এইগুলা নিয়ে দেশে যাইবো। তো দেশে যাওয়ার সময় এইগুলা হইলো পরে রাত্রেই আমার ওই যে বোনের উকিল নানা বাবা এইগুলা সবাই আইসা বললো যে জামাই তুমি তো ওদিকে সবকিছু চিনো, তাহলে তুমি আমাদের সাথে চলো, যাবা। তো এই কথা যখন বললে, তো তখন তো যাইতেই হয়। তখন রাত্রেই আমরা ওই গরু সেই উঠায়া আমি, আমার দুলাভাই, তারপরে এই যে আমার বোনের উকিল বাবা, উকিল নানা, আর একটা শালা ছিল, এইজন, আর 2জন ড্রাইভার ছিল, একটা ভালো ড্রাইভার, আর একটা ছিল যে নর্মাল ড্রাইভার, আর একটা হেল্পার ছিল, 3টা হেল্পার, আর আমরা 5 জন, মোট 8 জন ছিলাম গাড়িতে। তো এই গাড়ি দিয়ে যাওয়ার সময়, রাস্তা দিয়ে যাওয়ার সময় ভালুকা আমরা অ্যাক্সিডেন্ট হই। তো ওই অ্যাক্সিডেন্টে বোনের উকিল নানা যেটা ছিল উনি মারা যায়। আমার দুলাভাই যে ছিল, আমার দুলাভাই 1 দিনের বাচ্চা থেকে ওই দিনকে রাত্রেই মারা যায়। আপনার দুলাভাইও মারা যায়? আমার দুলাভাই মারা যায়। আর তো ওই অ্যাক্সিডেন্টে আমি 3 মাস মেন্টাল অবস্থায় ছিলাম। 3 মাস মানসিক অসুস্থ ছিলাম। আচ্ছা। তো তখন আমি কাউরে চিনতাম না। আচ্ছা। আর কি 17 দিন অজ্ঞান হয়েছিলাম। আর কেউ দেখা যখন আমার বাড়িতে নিছে, তখন দেখা মানুষে বলছে যে আমি বাঁচবো না। আর আমার আব্বা মাইশের কাছে যায় বলছে যে আমাকে আবুলে বাঁচতো না। তখন আমার নামটা ছিল আবুল। মানে আপনার কথা বললো? হ্যাঁ, আমার কথা বললো। এই পরে আমি তো এলাকার ছোট ছেলে ছিলাম, এই সন্তান ছিলাম, ওই কত ছোট থাকতে হাফেজ হয়েছি। তারপরে এলাকার সব মানুষে দেখছে আমি খুতবা পড়ছি, তারপরে জানাজার নামাজ পড়াইছি। এটা দেখে সবাই আমার অনেক করছে। আমার আব্বুরও এই মানে এলাকার মুরব্বীরা বলছে যে তোর ছেলে তো একটা হাফেজ, তুই দাঁড়িয়ে রাখস না কে, তোর তখন দাঁড়িয়ে রাখা উচিত। এটা যখন বলছে তখন আব্বু দাঁড়িয়েও রাখছিল, অনেক সম্মান দিত মানুষে, রাখছিল। এই যখন এইগুলা সবকিছু হইলো। ওই 3 মাস আপনি কি করেছেন আপনার মনে নাই? না, ওই 3 মাস কি করছি মনে নাই, তবে এই শুনছি যে এটা যে 17 দিন অজ্ঞান হয়েছিলাম। আর ওই 3 মাস শেষের দিকে যখন ওই যে জহির ডাক্তার, সোলমাই সরকার বাড়ি জহির ডাক্তার নামে ডাক্তার আছে, ওই জহির ডাক্তার আমার বাড়িতে দেখতে গেছিল। তো আমি তো মেন্টাল ছিলাম, শুয়ে থাকতাম, করতাম। তো ডাক্তার জোরে জোরে থাবর দিত। পরে আমি ডাক্তার সাহেব কই যে ডাক্তার সাহেব আমার থাবর দিতেছেন, আপনার কিন্তু খবর আছে, আমি যদি উঠি। যখন এই কথাটা বললাম তখন ডাক্তার সাহেব জোরে আরেকটা থাবর দেয়।
তো তখন আর কিছু করি না, আমার 2 হাত পা 4 হাত পা চারদিকে বান্ধা, আমার রাখতে পারে না, তারপর আমার জোর করে ইঞ্জেকশন দেয়, এটা করে সেটা করে, কিন্তু তারপরও শক্তি আল্লাহ জানি কইতে যায়, তখন আমি বলতে পারি না। তো আমি 2 হাত দিয়ে টান দিই জোরে, এই রশি ছিঁড়া যায়। তো ছিঁড়া যাওয়ার পর আমি এক একজনের কিলাকিলি শুরু করি। তো তখন ডাক্তার আমার ইঞ্জেকশন দিয়া সেন্সলেস কইরা, তো তারপরে এই ওষুধ মশুদ দিত। তো হঠাৎ একদিন আল্লাহর রহমতে ওই কি করে জানি আর কি বার্ডিনাল 50 টাকা দামের, তখনকার 50 টাকা করে নিত বার্ডিনাল নামের, এই 2টা করে ট্যাবলেট খাই দিত প্রতিদিন। আর যখন মেন্টাল ছিলাম, আমরা তো দরিদ্র ছিলাম, আরেকজনের জায়গায় বাড়ি করে থাকতাম, জি। এই টাকা পয়সা তো কিছুই ছিল না। তো তখন আমার আম্মু বিদেশ ছিল, কিন্তু আমার আম্মুরও একসাথে এত টাকা দেওয়ার মতো তখন ছিল না। আম্মু 20,000 টাকা দিছিল, আর আমি যে এলাকায় বড় হয়েছি সরকার বাড়িতে, ওই এলাকার মানুষে আমার 70,000 টাকা দিয়া আমারে সবাই সহযোগিতা করে এইভাবে আমার এই টাকা দিয়ে পড়ে আমার এই বাচ্চা হঠাৎ করে যখন ভালো হয়ে যায়, তো আবার ওই যে ওয়ার্কশপে যে কাজ করতাম, তো মাথার সেন্স ভালো হয়ে গেল। হঠাৎ করে মনে হইলো আমি না ওয়ার্কশপে কাজ করতাম, তো মনে যখন হলো তখন আবার ওয়ার্কশপে যায় কাজ করা শুরু করি। আচ্ছা। তো এই কাজ করতে থাকি। তো আমি আবার ওয়ার্কশপে কাজ করা গেলেন একটা দোকান থেকে মালিক অর্ডার দিয়ে দিয়েছে, যখন যা কিছু লাগে খাইয়া যাবে এই দোকান থেকে। আর জামা নিতাম, সবকিছু নিতাম, তো ওই সুযোগে আমি দোকান থেকে খাইতাম। খাওয়ার পর যখন বিল হইতো, তখন হয়তো মাঝখান আমি অনেকদিন আমার নিজের খাবারটা অনেক বেশি খেয়ে ফেলাইছি দোকানের মানুষের জন্য। যখন কাকাই বলতো যে ওনার জন্য চা নিয়ে আইতে, ওনাদের জন্য, মেহমানদের জন্য, তখন চা আনতাম। তো ওনারা চা খায় যে বিল করতো, এর সাথে ডাবল বিল আমি করে ফেলাইতাম খায়া খায়া। আচ্ছা আচ্ছা। তো একদিন হঠাৎ করে কাকা ওই দোকানে বইলা ফেলায় যে এই আমার দোকানের ইশারারে আর কিছু ওর পার্সোনাল কিছু নিতে দিবা না। আচ্ছা আচ্ছা। তো তখন যখন দোকানে গেলাম, দোকানে যাওয়ার পর নিতে রইলাম, তো তখন কয় যে তোমার জন্য কিছু নিবার না করছে, দোকানের জন্য খালি নিতে গেছে। তো আমার মাথায় রাগ উঠে গেল যে হ্যাঁ আমার লাগে এইগুলা না করছে। তো তখন যে আব্বারে আমি যা কইলাম যে আব্বা আমার প্রতিদিন 10 টাকা করে দিবেন, নাইলে আমি দোকানে যাইতাম না। তারপর কি হলো? তখন আর আব্বাই কয় দোকানে যাইলে যা, আর না যাইলে না যা, আমি দিতে পারবো না 10 টাকা করে। তো পরে তার যাই না, কিন্তু তারপরের দিনই আবার ওই যে আমার এসএমবিআর টুলস এন্ড কেমিক্যাল লিমিটেডে আমি জয়েন করি। আচ্ছা। 1000 টাকা বেতনে জয়েন করি, কিন্তু 2-3 দিন যাবো যে দোকানে যাই না। তো দোকানে আরেকটা আক্তার ভাই যে ছিল, কাজ করতাম একসাথে, তো ওই আক্তার বেড়ে আমার দোকান পাঠায়, বাড়িতে পাঠায় যে ও আসে নাকি, ওরা যায় আসতে কইবা। তো বাড়িতে যায় আমি নাই, পরে কয়ে যে আচ্ছা চাকরি তাইলে ওরা সন্ধ্যাবেলা যাইতে কইবেন। তো 5টা বাজে ছুটি হয়ে যায়। 5টা বাজে যখন বাড়ি যাই, বাসায় যাওয়ার পরে তখন বলে যে এই আক্তার ভাই ছিল, তোর যাইতে কইছে। তো আমি আবার রাত্রেবেলা যাই, যাওয়ার পরে কাকার সাথে দেখা হওয়ার পরে কাকার সাথে আমি বলি জিগেলে যে আস নাকে। পরে আমি কই যে কাকা আব্বারে কইছি প্রতিদিন 10 টাকা করে দিতে, এখন আব্বাই 10 টাকা করে দেয় না। আচ্ছা। এর লেগে আমি আর আই না। পরে দোকানে যে খাস, আমি যদি তোর মাঝে মাঝে টাকা দিই, এটাতে তো রয় না। পরে আমি কই এটাতে হইলে কি আর করতাম, আর আপনি তো দোকানে খাইতে না করে দিছেন। তো এই কথা যখন বলছি, ওনার মুখে তর্ক করছি ছোট মানুষে, তখন বললো যে যা, তোর মতো বেদ প্লান রাখতাম না। তো এয়ারপোর্ট থেকে আয় পড়লাম। তো তারপর থেকে আপনার এসএমবিআর টুলস এন্ড কেমিক্যাল লিমিটেডে চাকরি করা শুরু করলাম। ওই জবে থাকা অবস্থায় একটা মেয়ের সাথে পরিচয় হয়। তখন আমার আমি আচ্ছা, এই মেয়েটার সঙ্গে পরিচয় হওয়ার আগে আপনাকে আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি যখন ওখান থেকে আপনার হেফজো কমপ্লিট করে চলে আসলেন, ওর পরে কি আপনি এই যে ধরনের বিপদগামী সম্পর্কের মধ্যে আপনি ছিলেন ওই ছেলেটার সঙ্গে, এটাকে আপনি কন্টিনিউ করেছেন অন্য কারোর সাথে, নাকি ওটা ওখানেই শেষ হয়ে গেল? ওইখানে ওই ছেলের সাথে শেষ হয়ে গেছে। আপনি এক পর্যায়ে ছেলেটার নাম আপনার হাতে লিখেছিলেন, কেন লিখেছিলেন? ওই যে কি বলতাম আসলে আমি জানি না, যে এরকম আবেগপ্রবণ হয়েছিলাম যে নর্মালি যে মেয়েরা সাধারণত ছেলেদের প্রতি হয় না, আমি ওইরকম আবেগপ্রবণ হয়েছিলাম ওর জন্য। আচ্ছা। যেটা কেউ বুঝতে পারতো না। মানে এটা কি শুধু ওর জন্যই ছিল, নাকি অন্য যে কোনো একটা ছেলেকেও আপনার ওইভাবে ভালো লাগতো? না, শুধু ওই ছেলেটাই। আচ্ছা, তারপর এইগুলা আপনি যখন ওখান থেকে চলে আসলেন, তাহলে আপনি এত আবেগপ্রবণ তার প্রতি, সেটা আপনি সামাল দিলেন কিভাবে? ও যখন প্রথম দিক দিয়ে অনেক আবেগপ্রবণ হয়েছিলাম, তো শেষের দিক দিয়ে র্যান্ডমলি আমরা করতে থাকি জিনিসগুলা, কিন্তু শেষের দিক দিয়ে আবেগটা আস্তে আস্তে কমে, তারপরে ও মাদ্রাসা থেকে আইসা পড়ে। তো এরকম তো পাগল হয়েছি বিদায় শেষের দিক দিয়ে হয়তো কমে গেছে। আর এরকম পাগল তো হই নাই যে ওর জন্য মাদ্রাসা থেকে সাইরা থুই আমার এইসব রিলেশন এই জিনিসগুলা করা লাগবে, এরকম পাগল তো হই নাই। মানে আপনি ব্যাপারটা এরকম ছিল যে এই ধরনের সম্পর্ক শুধু আপনি ওকেই মিস করতেন, অন্য কাউকে, অন্য কোনো ছেলের সঙ্গে ব্যাপারটা এরকম ছিল না? এরকম কিছু ছিল না। আচ্ছা, আমরা এই বিষয়টা নিয়ে ডক্টর তাজুল ইসলাম, আপনি যেহেতু স্ট্যান্ড বাই আছেন, আমরা সমকামী সম্পর্কে বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার আছে, আমরা এটা জানি যে এগুলো আসলে কেন হয়, কিভাবে এটার উৎপত্তি হতে পারে, এবং এগুলো নিয়ে সারা দুনিয়াতে বিভিন্ন রকমের কথাবার্তা, গবেষণা, বিভিন্ন কিছু হয়েছে। কিন্তু ওর যে ব্যাপারটা, এটাকে আসলে কি বলার আছে? এটাকে সমকামী সম্পর্কের কোন লেভেল থেকে
থেকে ব্যাখ্যা করা যায় এবং এই ধরনের সম্পর্কে যদি কেউ থাকে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য কি ধরনের স্টেপ নেওয়া যায় সেগুলো নিয়ে নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা শুনবো। ঠিক আছে, তো বলেন আপনি বললেন যে একসময় কোনো একটা মেশিন টুল ফ্যাক্টরি বা কোনো একটা ফ্যাক্টরিতে এসএমবিআর টুলস এন্ড কেমিক্যাল লিমিটেড, তারপরে টুলস এন্ড ফ্যাক্টরিতে যাই। তখন আবার আমার একটা অভ্যাস ছিল যে যারা রাস্তায় পাইতাম মানে তার এই বড় যারা ছিল তাদেরকে সালাম দিতাম। আমার যে মেয়েরা আমার বড় ছিল ওই সবাই আমি সালাম দিয়ে শ্রদ্ধা করতাম। মাদ্রাসায় পড়তাম আর মেয়েদের দিকে তাকাইতাম না, যেহেতু মাদ্রাসায় পড়ছিলাম। ওরা হয়তো জানে না, কিন্তু প্যান্ট শার্ট সবই পড়তাম, দেখলে শ্রদ্ধা করতাম আর সালাম দিতাম অনেক বেশি। তো এরকম করতে করতে কিছুদিন যাওয়ার পর আমিনুল মামা যে ছিল ওই জায়গায়, ওই আমিনুল মামায় আমার ওস্তাদ ছিল মেকানিক্যাল ডিপার্টমেন্টে ছিল, মেইনটেনেন্স ডিপার্টমেন্টে। তো ওই আমিনুল মামায় আমার নিচে একটা মেশিন চালাইতে দেয়, যেটা আমি আগে ছিলাম একাই। আমি আর মামাই একটা রুমে ছিলাম, 3 জন মানুষ ছিলাম, ফাত্তা মামা, আমি আর আমিনুল মামা। এই মেইনটেনেন্সে 3 জন ছিলাম, মেশিন ঠিক করতাম, ওই 3টা মানুষ ছিলাম। আর তারপরে আপনার ওই নিচে যে এই কোরিয়ান পুটি, যে ওই এসএমবিআর টুলস এন্ড কেমিক্যাল লিমিটেডে এই কোরিয়ান পুটি যেটা ওইটা প্রস্তুত করা হয়, ওই প্যাকেজিং যে মেশিনটা, ওই মেশিনটা আমার চালানো শিখায়। শারমিন নামের একটা আপা ছিল, ওই আপাটার বিয়ে হইব, এই কারণে উনি যাইব দেখা আমার ওই মেশিনটা চালানো শিখায়। মামা বলে যে আমার শিখাইতে পারে, উনি আমার শিখাই দেয়। তো ওই মেশিনটা আমি চালাইতে থাকি। তো এরকম করতে করতে আস্তে করে সালাম দিতাম সবাই। আর সবাই জিজ্ঞাসা করতো যে ভালো আছে কিনা, বলতাম হ্যাঁ আছি, আপনি কেমন আছেন, এইগুলা এইভাবে জিজ্ঞাইতাম। তারপরে ওই যে ওই মেয়েটা 2 দিন আমার জিজ্ঞাসা করছে যে কেমন আছে, আমি কিছু হ্যাঁ ভালো আছি। কিন্তু ফিরতে বা পরবর্তীতে আমি আর কোনো রিপ্লাই করি নাই যে আপনি কেমন আছেন, এটা জিজ্ঞাসা করি নাই। তো 3য় দিনের দিন আমার যখন জিজ্ঞাসা করলো যে এই কেমন আছে, তখন আমি বললাম ভালো আছি। আমি যখন আবার জিজ্ঞাসলাম না, তখন আমার জিজ্ঞাসা করলো যে আমার কি জিজ্ঞাসা না যে আমি কেমন আছি। আমি কি ও আপনি কেমন আছেন। পরে ও আমার বলতেছে যে ভালো নাই। কেন বলতেছে যে তৌহিদ তোমার নামে অনেক কিছু কইছে। তৌহিদটা কে ছিল? তৌহিদটা স্টোরে একটা ছেলে ছিল, যে ও স্টোরে কাজ করতো আর আমি মেইনটেনেন্সে কাজ করতাম। কে বলছে এটা ভালো নাই? নাম কি ছিল মেয়েটার? মেয়েটার নাম ছিল খাদিজা। খাদিজা বলছে ভালো নাই, কারণ তৌহিদ নামে একটা ছেলে আপনার সম্পর্কে অনেক কিছু বলেছে, তার কাছে বলেছে। হ্যাঁ, ওই তৌহিদ ছেলেটা আমার ওই যে কিভাবে গেছে যে মাঝখান দিয়া আমি ওই যে মানে রাগ কইরা ফ্যাক্টরি থেকে চলে আসছিলাম। 1 সপ্তাহ আর যাই নাই। 1 সপ্তাহ মার সাথে কুমিল্লা, আমার মার বাড়ি কুমিল্লা, বাবার বাড়ি শেরপুর, তোমার সাথে কুমিল্লা চলে গেছিলাম। ওই কুমিল্লা যাওয়ার কারণটা হয়েছিল একটা, যে আমি যখন ওই যে মেশিন চালাই তখন আমি মেয়েদের সাথে কথা বলি। তো একটা মেয়ে, এই মেয়েরা তো ছোট ছিলাম, তো এজাই যার মতো হয় এটা বলা যায় না। তো একটা মেয়ে সহ্য করতে পারতো না কি বেশি কথা বা এইগুলা। তো আমি জোরে জোরে কথা বলতাম, ও সহ্য করতে পারতো না। তখন কয় এত জোরে জোরে কথা বউ কেন, মামা এলে বিচার দিন। তো মামা আসার পর বিচার যখন দিছে, তখন মামায় কয় কি যে তুমি যদি এই রুমে থাকো তাহলে কোনো মেয়ের সাথে কথা বলতে পারবো না। আমি কি মেশিন চালামো, কোনো মেয়ের সাথে কথা বলতে পারবো না, এটা কি হয় নাকি? তো কথা না বইলা কিভাবে মেশিন চালামো, তাহলে মেশিন চালান যাবো। তো এই কথা যখন করলো সবার সামনে, যখন আমার করলো যে এই কথা বললে এই রুমে থাকতে পারবা না, তাহলে তুমি চলে যাবো। আমি বললাম যে তাহলে ঠিক আছে, আমি আর থাকবো না ফ্যাক্টরি। তো পরের দিন তার ফ্যাক্টরিতে যাই নাই। তো 1 সপ্তাহ জিত করে মার বাড়িতে চলে যাই। কিন্তু 1 সপ্তাহ আমার জীবন আসলে বহুত কষ্ট হয়েছে, 1টা সপ্তাহ কাটাইতে। মানে সারাদিন মুন্ডা বইরা থাকতো ফ্যাক্টরিতে, মেয়েদের সাথে কাজ করতাম, ওই তৌহিদের সাথে কাজ করতাম, ওদের সাথে কাজ করতাম, ওদের কাছে মনটা বইরা থাকতো। তো 1 সপ্তাহ পরে যখন আমি আবার আসি, আবার কাজ ভালো করতাম। তো ওই সমকা এই ফ্যাক্টরি থেকে রুজি ম্যাডাম নামে একটা ম্যাডাম ছিল। তো ওই ম্যাডাম ওই যে মেশিন চালাইতাম যে রুমে, ওইটা ছিল ওই রুমের সুপারভাইজার। ওই সুপারভাইজার পরে আমার ফোন দেয় যে কি হয়েছে, তুমি আসো না কি লেগা, তুমি আইসা পড়ো। পরে ম্যাডামের কথা মতো আমি আবার চলে যাই। কিন্তু মামারাও তো ওই যে সবার সামনে অপমান করলাম, তো মামায় আর মেশিন চালাইতে আমারও দিব না। তখন ওই তৌহিদরে মেশিন চালান শিখায়। তো তৌহিদে এই মেশিন চালাইতো, আর আমি মাঝে মাঝে সকালে যাই আর শিখাই দিতাম কেমনে। তো তখন এই ঘটনাটা ঘটে, ওই মেয়েটা আমার জিজ্ঞাসা করলো 3 দিনের দিন, বললো যে তোমার নামে তৌহিদে একটা কথা বলছে, এরকম একটা কথা বলছে যা বলতে পারবো না। তো মেয়েটার অনেক বিশ্বাস করতাম। তো ওই মেয়েটার কথা বিশ্বাস করে এরপর থেকে ছেলেটার প্রতি আমার ঘৃণা জমলো। মানে ওরা আমি কাজ শিখাইতাম, যে আমি একটু পুরান ছিলাম, তো আর ওই নতুন ছিল মেইনটেনেন্স ডিপার্টমেন্টে। আমি তালা বানাইতাম, মানে তালা নষ্ট তালা যেটা ওইটা ঠিক করতে পারতাম, ওইটা ঠিক করানো শিখাই, সবকিছু শিখাই। এরকম হয়। কিন্তু এরপর থেকে ওর প্রতি আমার হিংসা জন্মাইলো, যে ও আমার মানুষের কাছে কি লেখা বদনাম কইব, তাও আবার একটা মেয়ের কাছে। তাও এই মেয়েটার সাথে আস্তে আস্তে অনেক, এরপর থেকে মেয়েটার প্রতি আমার অনেক বিশ্বাস জন্ম হয়। এই একটা কথার কারণে, কি লেগে আমি জানি না, ওই ছোট থাকতেই মেয়েটার আমার আস্তে আস্তে ভালো লাগতে লাগে। তো কি করলাম, খাদিজাকে তখন আমি ওই ওয়ার্ডে আপনার একদিন কি করলাম, যে ওই যে ওয়েফার আছে না 5 টাকা দামের খাই, যে একটা ওয়েফার আর একটা চকলেট এনে আমি ওর দিলাম। তো এটা দেওয়ার পর আমি বললাম যে আমার জন্য তুমি কালকে চকলেট নিয়ে এসো। তো ও চকলেট আনতে এমনি আস্তে আস্তে চকলেট দেওয়া নেওয়া এই সেই এইগুলা সবকিছু। তো 1টা বছর যায়, প্রথম ছিল আমার বেতন 1000 টাকা, প্রায় 3-4 মাস যখন যায় তখন বছর শেষ হয়ে যায়,
ফেব্রুয়ারি মাস আসে তখন আবার সবার জানুয়ারিতে সবার বেতন বাড়ায়, তো 5 তারিখে বেতন দিত, তো বেতন 1000 টাকা ছিল, তো ওই 1000 টাকা থেকে 1800 টাকা হয়েছে। তো এইভাবে সবকিছু চলতে থাকে। তো 1800 টাকা থেকে তো এইভাবে 1 বছর কাজ করি। 1 বছর ছিলাম, 1 বছর কি 1.5 বছর ছিলাম, ওই যে 4 মাস ছিলাম। তারপর 1 বছর পর যখন আবার শেষ হইলো 2008-এ আসলো, 2008-এ আবার ওই যে আমার বেতন 1800 টাকা থেকে 2500 টাকা করছে, আমারটা করছে 2500 টাকা, 700 টাকা বেতন বাড়াইছে। কিন্তু আমাদের সমপরিমাণ 1800 টাকা যার বেতন ছিল ওদের বেতন করছে 3000 টাকা আর আমার বেতন করছে 2500 টাকা। তো আমার মাইন্ডে লাগলো। তো তখন আবার ওই যে আপনার ওই আমার ওই যে আগে যা কাজ করতাম না আক্তার ভাইয়ের সাথে, তো উনি আবার তুমি কাকার দোকানে কাজ করতো, তো ওনার দোকান ছাইরা দিয়া আপনার ও নিজে দোকান দিছে। তো নিজে দোকান দিছে, তো ও আমার বাড়িতে গেছে যে আমার নিয়ে আসতে, যে আমি আসবো কিনা এটা জানার জন্য। তো একদিক দিয়ে আমার বেতন কম বাড়াইছে, এই কারণে কি করছি, ও আমার বলছিল যে তোমার খাওয়ায় দাওয়া আমি এই যে 1500 টাকা বেতন দিবো। আর 2007-এ আমরা এই যে সোলমাই থেকে গাজীপুর ট্রান্সফার হই। তখন আমার সাথে আমার মা বাবা ভাই বোন কেউ ছিল না। মা তো ছিল বাহিরে, ভাই বোন মা ওই যে গাজীপুর জায়গা কিনা 2007-এ আসছিল যখন, তখন গাজীপুর জায়গা কিনছে। তো ওরা গাজীপুর চলে যায় আর আমি এই জায়গায় আমার ফুবুর কাছে থাকি। শুধু আমার ভাই বোনরা গাজীপুর চলে যায়, ফুবুর আবার এই জায়গায় থাকে, আমরা থাকি। তো এই জায়গা থেকে কাজ করতাম। তো আমার খাওয়া দাওয়ার সমস্যা হয়েছিল, তখন আক্তার ভাই যা আমার প্রপোজ করে, তো আমি ওনার প্রপোজে রাজি হই। আক্তার প্রপোজ করে আপনাকে? কিসের প্রপোজ করে? ওই যে ওনার দোকানে যায় কাজ করার জন্য, ওকে, নতুন দোকান দেয়। তো ওই দোকানে কাজ করতে যাই। তো ওই দোকানে ওনার কাজ করি অনেকদিন, ওয়ার্কশপে কাজ করি। তো তখন প্রতিদিন সকালে বাড়ি থেকে আসার সময় ওর সাথে দেখা করে পড়াইতাম। আমার চাকরি ডিউটি হইতো 9টা বাজে, কিন্তু কার সঙ্গে? খাদিজার সাথে। খাদিজার সঙ্গে দেখা করে হ্যাঁ। আসতেন। ওকে, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কিন্তু ওর ভালো লাগাটা কিন্তু একটা মেয়ের প্রতি, এবং এই কারণেই এই বিষয়গুলো কিছুটা চর্বিত চর্বণ হলেও শুনতে কিছুটা মনোটোনাস হলেও আমি বিষয়টা নিয়ে আসার চেষ্টা করছি, বিকজ ওর ভালো লাগার জায়গাটা কিন্তু একটা ছেলে না, একটা মেয়ে। ইটস ভেরি ইন্টারেস্টিং। বলেন তারপর। আমি কি পছন্দ করতাম, আমার চাইতে বেশি ও আমার বেশি পছন্দ করতো। কিন্তু ও আমার 1 বছরের বড় ছিল, এবং কি ও আমার চাইতে একটু লম্বাও ছিল, 1 ইঞ্চির মতো লম্বাও ছিল, বড়ও ছিল। তো একদিন ওই যে আক্তার ভাইয়ের ওখানে যখন কাজ করি, তখন প্রায় 10-15 দিন তো ওই ফ্যাক্টরি থেকে আইসা পড়ি। কিন্তু আইসা পড়ার পরে হয় কি যে ফ্যাক্টরি তো আমি যাইতে পারি না, ওরা দেখতে ঢুকতে তো আর পারি না। খালি সকালবেলা কি করতাম, ওদের বাড়ির সামনে খাড়াইতাম। ও আসতো 8টা বাজে ওদের অফিস, ও 8টা বাজার 10 মিনিট আগে বাড়ি থেকে বাইরে পরে আসতো। কিন্তু আমি ওর জন্য 7:30 বাজে দাঁড়ায় থাকতাম। আচ্ছা। তো দাঁড়ায় থাকতাম যখন, তো ও আসতো, পরে ও দেখতাম, আস্তে আস্তে দেখতাম। কিন্তু ও এরকম করতে করতে একদিন দেখতে পাইলো যে আমি 7:30 বাজে এসে ওর জন্য দাঁড়ায় থাকি। এরপর থেকে ও বাড়ি থেকে একটু আগে বেরিত, আর আমার বলে দিত যে তুমি 45-এ বাইরেও আইসো আমার বাড়ির সামনে দাঁড়ায়। তো 45-এ বাইরেয়া ওর সাথে দেখা কইরা পরে আমি যাইতাম কাজ করতে। এরকম করতে করতে তো হঠাৎ করে একদিন মানে আমি জিজ্ঞাসা করলাম যে এই খাদিজা, এই তুমি আমার কি ভাবো? তখন ও আমার বললো যে বন্ধু। পরে আমি বললাম আমি তো কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করতে চাই না। তখন ও আমার বললো যে তাইলে কি? আমি কই যে তুমি যদি আমার জীবন সঙ্গিনী হও তাইলে তোমার সাথে আমি থাকবো, নাইলে আমি চলে যাবো। এটা আপনি প্রপোজ করলেন? হ্যাঁ, আমি ওরা প্রপোজ করলাম। আমি ওরা প্রপোজ করার পরে ও প্রথমে রাজি হইল না। যখন বলছি যে চলে যাবো, তখন ও আর কি মাইনা নিল যে ঠিক আছে। তো এরকম করে মেনে নিল। ঠিক আছে মানে কি মেনে নিল? মানে আপনার প্রস্তাবে রাজি হলো নাকি? প্রস্তাবে রাজি হলো। আপনার প্রস্তাবে রাজি হলো সে? হ্যাঁ, রাজি হলো। তো তারপরে এই যে আবার এই সকালবেলা যাইতাম, দেখা হইতো। রাত্রে যখন ওর ফ্যাক্টরি ছুটি হইতো, তখন আমি আইসা ওর জন্য দাঁড়ায় থাকতাম। আমার কাছ তো সন্ধ্যাবেলায় শেষ হয়ে যেত। ওর ছুটি কোনোদিন 5টা বাজে হইতো, কোনোদিন 8টা বাজে হইতো। ওভার টাইম করার পর ও আসতো, ওর জন্য আমি আইসা প্রতিদিনে দাঁড়ায় থাকতাম। আচ্ছা। যখন প্রপোজ করছি এই তার 2 সপ্তাহ পরেই আপনার হঠাৎ করে ও আমার আইসা বলতেছে যে আলবি, আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না। ছোট্ট একটা বিরতি নিতে চাই, এবং যারা ওকে দেখতে চান চলে আসুন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আরো একবার বলছি, www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি আমার যে অনুষ্ঠানগুলো রয়েছে, ডর, হেলো, ইট 920 এবং এই অনুষ্ঠানটি জেবিএসবি, এই 3টি অনুষ্ঠান সম্পর্কেই টাইম টু টাইম আপডেট আপনি এখান থেকে পাবেন। অ্যান্ড চাইলে আপনি আমার সঙ্গে সরাসরি কথাও বলতেও পারেন ইনবক্সে টেক্সট পাঠিয়ে। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে কনফেস করছে আলভি। ওকে আলভি, আমরা যেখানটায় ছিলাম ঠিক সেখান থেকে আবারও শুনতে চাই আপনার কাছে। সম্পর্ক রাখতে পারবো না এসে বললো আপনাকে, বলেন তারপর। তো তারপরে চোখ দিয়ে আমার কান্না এসে পড়লো, সবকিছু তো করলাম। আপনি তাকে জিজ্ঞেস করলেন না কেন? হ্যাঁ, পরে জিজ্ঞাসা করলাম, পরে ও বললো বাড়ি থেকে, বললো যে বাড়ি থেকে বিয়ের জন্য ওরে চাপ দিতেছে, এইটা বললো। তো এখন যদি কি করে জানি ওই সময় মনে হলো যে ঠিক আছে চলে যাক, সমস্যা নেই, কিছু হইব না। তো তারপরে ই করে দেয়, কিন্তু বাড়ির যাওয়ার পর আমার একা একা কান্না আসে। এমনি শুয়ে আমি একা একা অনেক কান্না করি। তো তারপরের দিন আবার যখন ওর সাথে দেখা হইলো, তো ও তো ভাবলো যে আমি সবকিছু শেষই, এখন আমার আগের মতো ভাবে বন্ধুই, কিছুই না। দেখা হইলো, আসার পরে আমি ওর পরের দিন আবার বলতেছি যে না, আমি তোমার সাথে যাবো না, আচ্ছা, এটা আমি বলতেছি। তো তখন ও আমার উপর রাগ হইলো যে কি লেগে যাইবা না, গেছো আবার আইসো কি লেগে, এরকম করে ও বলতেছে। তো এরকম করতে করতে ও আর আমার সাথে আস্তে করে আর দেখা করে না। ও আগে চলে যায়, হয়তো আমি জানি না, এই না সেই না, এই আস্তে আস্তে আমি হয়ে যাই, সবকিছু ঠিক হয়ে যায়। ওই আক্তার বেরুনে কাজ করি, আস্তে আস্তে আক্তার বেরু জায়গায় শেষ হয়। ওই ঈদের সময় বেতনের জন্য নেই, পর বেতন নিয়ে বাড়িতে গাজীপুর চলে যাই। গাজীপুর চলে যাওয়ার পর আব্বু আইনা আমার ওই যে ল্যান্ডভিউ সুপার মার্কেট, গুলশান ল্যান্ডভিউ সুপার মার্কেটে এই এক পরিচিত দোকান ছিল, ওই দোকানে দেয়। কিন্তু সবচাইতে আশ্চর্যজনক বিষয় কি, যে আব্বু যেদিন দিছে আমারে, তার আগের দিন আমার একা একা পাঠাইছিল। তো আমি তো আসলে সবসময় ফুটপাথ থেকে মার্কেট করছিলাম, গরিব ঘরের ছেলেই ছিলাম, এরকম টাইলসওয়ালা মার্কেট, এই মার্কেট সেই মার্কেট কখনো দেখি নাই। কিন্তু দেখে অবাক, এত বড় মার্কেট, কিভাবে কি করবো। তো যায়া মিথ্যা কথা বলবো না ভাই, আমার এক পায়ের সাথে আর এক পা লাইগা আমি টাইলসের উপর পড়ে গেছি, আচ্ছা, উবুত হইয়া। তো তারপরে যে দোকানের ঠিকানা দিল, ওই দোকানে গেলাম, যাই বললাম যে এই একদম খুব নম্র ভাবে, আমার কথা বলারই সাহস নাই, এইভাবে বলছি যে মামা, আমার তো আব্বাই পাঠাইছে একটা চাকরির জন্য, তো আপনারা নাকি কোনো লোক লাগবো, এটা বলছি। বলার পরে বলে যে না, আমার লোক আছে, আমার লোক লাগবো না, তুই হারুনের দোকানে যা, উপরে হারুনের দোকান আছে 2 তলায়, হারুন টেলিকমে যা। পরে গেল হারুন কাকার ওই জায়গায় গেছি। তো হারুন কাকার কথা বলমু, এরকম সময় এক ফরেনার আইসা ইংলিশ কইলো। ইংলিশ শুই না, আমি তো বুঝি না কিছু, তো আমি তো কিছু পারিও না, তো আমি এই জায়গায় কিভাবে চাকরি করবো, কেমন কি। তো ওই ইংলিশ শুই নাই, আমি পরের দিন গেছি, আমি আর মার্কেটে চাকরি করবো না, মানে এরকম একটা হয়ে যায়। কিন্তু পরের দিন আব্বা আবার ওই দোকানে দেয়, পাশে আরেকটা দোকান ছিল সাদাত মামার দোকান, ওই দোকানে দেয়। পরে ওই দোকানে থাকতে থাকি। তো তখন প্রথম তুই মালিকের যে ভাইটা ছিল, ওই ভাইটার মুখ দিয়া লুল পড়তো, একটু অন্য কালো দেখতে, একটু অন্যরকম লাগতো। এই পরে উনি তুই করে বলতো, তুই শব্দটা আমার কাছে অনেক বিরক্ত লাগলো, যার জন্য আমি অনেক খারাপ, মানে অনেক ই করতাম। আমার কেউ তুই করে বলে আমার অনেক কষ্ট হইতো, খুব কষ্ট লাগতো যে কি লেগে আমার তুই করে, আমি কি অন্য কি হই। আর যদি মানুষ যদি খারাপ, তুই এর ভিতরে একটা সৌন্দর্য আছে, সব মানুষের তুই আবার ভালো লাগে না, আবার কোনো মানুষের তুইও অনেক ভালো লাগে। তো মামায় তুই করে যা একটা চা নিয়ে আয়, পরে আনতাম। এই মামার আচার ব্যবহার কিচ্ছু ভালো লাগতো না। তো সাদাত মামা, উনি তো চায়না সেটের ডিলার ছিল, স্পিন সেটের। তো সব এক্সিকিউটিভ যেটা দিত কোম্পানি থেকে, ওই এক্সিকিউটিভরা প্রোডাক্ট নিয়ে বিক্রি করতো। তো বিক্রি করার সময় আমি ওনাদের কাছ একদিন আমার পাঠায় একটা লোকের সাথে কুড়িল বিশ্ব রোড একটা দোকানে। তো ওই দোকানে মাল দিয়ে যায়, আর পাশের একটা দোকানদারের মোবাইল নাম্বার নিয়ে যায়। তো ওই দোকানে পরের দিন ফোন দিয়ে আমি জিজ্ঞাসা করি যে ভাই আপনার কি মোবাইল লাগবে। তখন উনি বললো যে হ্যাঁ লাগবে। তো পরে আবার গেলাম ওনারে নিয়ে মোবাইল গুলো দিয়ে আসার সময় 2-3টা সেট বেশি নিয়ে গেছিলাম, অন্য দোকানে দেখামো। তো আসার সময় একটা দোকানে দেখাই, ওই দোকানে দেখানোর পর উনি 1600 টাকা দেয়া ওই সেটটা আমার কাছে রাখলো, যেটা মার্কেট প্রাইস ছিল তখন 1800 টাকা। তো উনি রাখে একটা মোবাইল, উনি রাখার পর পরের দিনই বেচে ফেলায়। পরের দিন আবার আমার ফোন দেয় যে আলবি আমার মোবাইল শেষ হয়ে গেছে, মোবাইল দিয়ে যায়। তো পরের দিন দোকান বন্ধ করে রাত্রে আসার সময়, আমরা তো 8টার সময় সরকারের নিয়ম করছিল দোকান বন্ধ, মার্কেট বন্ধ হয়ে যাবে। তো ওই 8টা বাজে দোকান বন্ধ করে দিত। তো আমরা হুন্ডা দিয়ে আসতাম। তো হুন্ডা দিয়ে আসার সময় তো আমি এবার সাথে করে 2টা মোবাইল নিয়ে দিতাম। মোবাইল নিয়ে যায় আপনার ওই দোকানে মামারা বাড়িতে যাইতো, আমি এবার বাস দিয়ে 2 টাকা ভাড়া দিয়ে কুড়িল যায় নাইমা ওই মোবাইল বাজার যেটা ছিল ওই দোকানে মোবাইল দিয়ে আসতাম। তো এরকম করে দিয়ে আসতে তো আমাদের গুলশান এলাকা রবিবারে বন্ধ থাকে মার্কেট। তো ওই রবিবারে আমাদের আবার স্পিন কোম্পানি থেকে রাশেদ ভাই মাল দিয়ে যাইতো, শনিবার রাত্রে দিয়ে যাইত, রবিবারে ছুটি ছিল, রবিবার টুকু আমরা সময় পাইতাম, আর সোমবারে পেমেন্ট করে দিতে হইতো, মানে নগদ ক্যাশ, এইটা যেন যায় উনি দেখাইতে পারে। কিন্তু উনি আমাদের আলাদা ফ্যাসিলিটি দিত, যেটা অন্যরকম করে ওনার ক্যাপাসিটিতে। তো প্রোডাক্ট যখন দিছে, তো তখন আমি এই রবিবারে আমি প্রায় 10-12টা এরকম সেট কার্টুনে করে নিয়ে বাড়িতে গেছিলাম শনিবার রাত্রে। তো রবিবার যখন হয়েছে, আপনার রবিবারে গুলশান বন্ধ থাকে। আর
ফোন করার পরে আপনি ফোন থেকেই কিছু নির্দেশনা শুনতে পাবেন, সেই অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। মনে রাখবেন, এই ফোনটি কেউ রিসিভ করে না, এই ফোনটিতে আপনি কথা বললে সেটা রেকর্ড হয়, সেই রেকর্ডটা আমরা পরবর্তীতে শুনি, শোনার পরে আমরা আপনাকে কল করি। আমাকে একটা স্পিড দিস। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 4 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। যারা কনফেস করতে চান ফোন করবেন আমাদেরকে 09613892892, এটা হচ্ছে নাম্বার। আমি আবারও বলছি 09613892892। আর আমাদের এই গেস্টকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। হ্যাঁ আলভি, আমরা যেখানটায় ছিলাম ঠিক সেখান থেকেই ফিরতে চাই। বলুন আপনি তারপর। তো ওই মাসে বেতন বাড়লো 500 টাকা, ওই যে আমার মতো আমি জব করতে থাকি। আর রবিবার সকালে স্কুলে যাই, স্কুল করে আসতাম আর এই মোবাইল বিক্রি করতাম বিকালবেলা। আর একটা জিনিস হচ্ছে যে এই যেহেতু স্কুলে পড়ি তাহলে তো প্রাইভেট পড়া লাগবে, তো প্রতিদিন মার্কেট খুলতো 10টা বাজে মার্কেট আসতাম। কিন্তু সকালবেলা ফজরের নামাজ পর থেকে যে 10টা পর্যন্ত যে সময়টুকু, এই সময়টুকু মানে 7:30 বাজে প্রাইভেট ছিল, ইংলিশ প্রাইভেট পড়তাম। তো এইভাবেই আমার পড়াশোনা আস্তে আস্তে চলতে থাকে। তো আর ব্যবসাও আস্তে আস্তে বড় হইতে থাকে। আমিও আমার চেষ্টার মতো যাইতেছি। তো আমার আর নাই আপনার এই যেমন আমার মালিকটা আমার এই জন্যই রাখছিল, কারণ আমি কোনো টাকা নিতাম না, কোনো টাকা চুরি করতাম না। এই একটা জিনিসের জন্য আমার মালিকটাই আমার হয়তো বা আমি ব্যাক করছিলাম বিদায়, তারপর আমার সুযোগ দিছিল চাকরি করার। তো তারপর হঠাৎ করে আমার মালিকের 2টা দোকান আছে, শাহাদাতপুর সুবাস্তু নজরবিল আছে না শপিং মল, ওই শপিং মলে পরে আমার মালিক ওই শপিং মলে দোকান ভাড়া কম। তো এই কারণে এই জায়গায় একটা দোকান থাকা সত্ত্বেও ওই জায়গায় একটা দোকান ভাড়া নিল, নেওয়ার পরে ওই দোকানের ম্যানেজার বানিয়ে দিল আমারে। পরের দিন থেকে আমি ওই দোকানে জব করতে থাকি। এই জব করার অবস্থায় এক সময় কি করে মামা আমারে প্রত্যেক সিটে অন্য এক্সিকিউটিভরা 10 টাকা করে পাইতো, কিন্তু আমি পাইতাম না, আমার দিত না। তো এক সময় মামাই আমারে কোম্পানির লোক দিয়ে অফার করলো যে তুমি যদি আজকে থেকে আমার সিট বিক্রি করো তাহলে তুমি 10 টাকা করে আমার সিটে পাইবে। মানে এই অফারটা মামাই দেওয়া হইলো ওদের মাধ্যমে আমারে। তো তারপর থেকে আমি প্রত্যেক সিটেও বিক্রি করি, প্রত্যেক সিটেও 10 টাকা করে পাই, আবার মাস শেষে 2000 টাকা বেতনও পাই, আবার এদিক দিয়ে স্কুলে পড়ার সুযোগও পাইতেছি। মানে সবকিছু আমার সাথে সুখী, মানে তখন আর কেউ নাই। ভাত খাইতেছি মালিকেরটা, থাকতেছি মালিকের বাড়িতে, লেখাপড়াও করতেছি, এই দিকটা ব্যবসা বিজনেসও করতেছি, সবার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং হইতেছে। ওই সুবাস্তু নজরবিলিতে একদিন ঘটনা একটা কি ঘটে যে 9-10 যে মেয়েরা পড়ে সাধারণত, তো 9-এ পড়ুয়া একটা মেয়ে আসছিল যে একটা মোবাইল সেট কিনবো। তো টাকা ছিল কম আর অনেক দোকান দেখলো, তো ওনার দামের সাথে সেট মিলে না। তো আমার দোকানে একটা সেট পছন্দ করলো, তো দাম কত, ঠিক আছে আপু এটার দাম হয়েছে 4000 টাকা। দামাদামি করতে করতে ঠিক আছে 3500 টাকা হইলো না। তো উনি শেষ পর্যন্ত 3100 টাকায় আইসা ঠেকলো। তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সেটটার দাম 2500 টাকা কিনা ছিল, যদি 2600 টাকা বিক্রি করি তাহলে লাভ হইব 100 টাকা, আর 3100 টাকা বিক্রি করলে লাভ হইব 600 টাকা। তো ওই মেয়েটা আমার বললো যে ভাইয়া এই মানে অনেক কাছে এসে এইভাবে রিকোয়েস্ট করে বললো যে আমার কাছে তো টাকার শর্ট আছে, তো আমি টাকাটা যদি কালকে দিয়ে যাই এসে হবে না? পরে কই না এটা কেমন হয়, আমি তো দোকানের একটা কর্মচারী, আমার মালিককে আমি কি কমু, কিছুই বলার নাই। কিন্তু পরে কই কি যে তাহলে ঠিক আছে আমি আমার কানের দুলগুলো দেই, মানে স্বর্ণের কানের দুল ছিল, আমার কানের দুলগুলো দেই, আপনি আমার সেটটা দেন। আমার দেখে তো মনে হয়, পরে আমি কই আপনার কানের দুল, আমি তো কানের দুল চিনি না, আপনার এটা কি স্বর্ণ নাকি আমি জানি নাকি, এটা তো আমি জানি না। তো মেয়েটা তারপরে বলে যে ঠিক আছে কানের দুল বাদ, আমার গলার চেনটা দেই, এটা দেখে তো মনে হয় যে এটা স্বর্ণ। আমি কি আপা আমি আসলে স্বর্ণ চিনি না, আমি আপনার কেমনে দিব? তো তারপর একটা জীবনের একটা রিস্ক নিলাম। ওই যে আমার মালিক আমার যে বেতন দিত না, ওই বেতনের থেকে আমার কাছে ছিল 1100 টাকা আর মেয়েটার কাছে ছিল 1500 টাকা। তো এই দুইটা মিলায় 2600 টাকা হয় না? তারপরে ওই সেটটা আপনার 2600 টাকায় দুইজনের টাকা মিলাইয়া বিক্রি করে ফেলাই। আর চেনটা আমি নেই জাস্ট একটা ইয়ের জন্য, এটা আসলে বিক্রি করে তো ব্যাক করে গেছি। আর এটা যদি এখন শোনো না হয় তাহলে তো আমি আমার 1000 টাকা পুরোপুরি লস খাইলাম, আমার তো কিছু করার নাই। তো এটা নিয়ে রাতে নিয়ে আমার মানে ঘুম যেটা হয় এটা আসতে চায় না, এরকম একটা জিনিস। পরে খালি সোনার চেনটা দৌড়ি আর ভাবি যে
এটা যদি শোনো না হয়, যদি 10টা হয় তাহলে তো লস খেলাম। কেমনে বলি রে মামারে, এই জিনিস তো কিছুই বলা যায় না। আবার ওদিক দিয়ে হইলো। তো তারপরে এই পরের দিন কি করলো, ও আর 8,000 টাকা না 9,000 টাকা দামের চেন, এটা থেকে কি ও আর 1,000 টাকা থেকে যাইবো। তো পরের দিন কি করলো, মামাও দোকান ছিল, আমিও দোকান ছিলাম। তো হঠাৎ করে মেয়েটা আইসা বললো যে ঠিক আছে আমার চেনটা দেন। পরে আমি গলাতে খুলে চেনটা দিলাম, আর 1,000 টাকা যে পাইতাম ওই 1,000 টাকা ব্যাক করে দিয়ে দে। তো আগে সেটটা 2600 টাকা বিক্রি করে 100 টাকা লাভ উঠাইছিলাম। তো 1,000 টাকা দিয়ে দেওয়ার পরে 500 টাকা আমি আমার পকেটে রাখা আর 3100 টাকা বিক্রি করছিলাম। ওইটা পরে মামার কাছে থুয়ে দিই যে মামা এই যে কালকে এই সেটটা 3100 টাকা বেচছিলাম, কিন্তু 2600 টাকা উঠাইছিলাম। এই যে মামার ভিতরে একটা সন্দেহ ঢুকলো যে কি ও এই কাজটা কেমনে করলো, ও 3100 টাকা সেট বেচে 2600 টাকা কি করলো, ও আমার দোকান থেকে টাকা চুরি করছে, এই একটা সন্দেহ করলো। কিন্তু যেটা আমি বুঝি নেই, এই মামা আমারে কি করলো, পরের দিন সকালবেলা আইসা হঠাৎ করে বলতেছে যে এই তুই কালকে কিভাবে 500 টাকা চুরি করতে চাইলি দোকান থেকে। আমার তো চোখ দিয়ে পানি। যে দোকানের ম্যানেজার, দোকানটা আমি নিজে কষ্ট করে ঘুরে উঠাইলাম আলাদা অন্য একটা মার্কেটে। তো আপনি ঘটনাটা বললেন না তখন যে এই ঘটনা ঘটেছে? বলার সুযোগই দেয়নি। সুযোগই দেয়নি, কি করলো? তো তখন যখন এই কথাটা বললো, তো আমি চোখ দিয়ে কান্না করে দিলাম। তো বাইরে যায় আমি আমার মতো বাইরে যায় কান্না করতেছি। তো তার পরবর্তীতে আমি বাড়িতে চলে দিলেন দোকান? দোকানে চাকরি ছেড়ে দিয়া বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে গিয়ে ওই যে আমি ক্লাস 8-এ পড়তাম না এই জায়গায়, তো তখন আবার ওই যে 7-এ ভর্তি হয়েছি। তো ওই জায়গায় পড়াশোনা করতে থাকি। তো আস্তে আস্তে বন্ধু বান্ধব ওই জায়গায় হয়। পরে ওই জায়গায় 4 মাস পড়লাম। 4 মাস পড়ার পর আবার মামা ফোন দিল যে তুই আইসা পর, আমাদের দোকানের কর্মচারী যেটা ছিল ওইটা নাই, আর গরিব মানুষের পোলাহাইন পড়ালেখা করে কতটুকু কেমনে কি করতে পারবি, কিছুই করতে পারবি না, তুই আইসা পর, আমি তোর এনে উন্মুক্ততে পড়াবো না, এটা বলছে। তো পরে আমি আইসা পড়ি। আইসা পড়ার পরে বলি যে আমার যদি জেনারেলে পড়তে দেন। আর এই মামা কি মানে যে মোবাইলে, যার মোবাইলের দোকান কাজ করতাম উনি, সাদাত মামা। আসার পর মামারা বলি যে না, আমার যদি স্কুলে পড়তে না দেন তাহলে আমি চাকরি করতাম না। তাহলে তোর বলে যে তুই তাহলে কেমন স্কুলে পড়বি, যে আমি আগে স্কুলে যে স্কুলে পড়তাম ওই স্কুলে যোগাযোগ করলে পরে ওই স্কুলে পড়বো। তো ওই স্কুলে যাই। আবার যাওয়ার পর স্যার আমার বলতেছে যে তুমি এখানে পড়তে পারবা, কিন্তু তুমি জেএসসি পরীক্ষা দিতে পারবা না। কেন? তুমি জেএসসি রেজিস্ট্রেশন করো নাই। যখন রেজিস্ট্রেশন করাইছো তুমি ছবি তুমি কিচ্ছু জমা দাও নাই। তো আমার ইচ্ছা ছিল যে শুধু যে আমি পড়বো আর কিছুই না, লেখাপড়া করবো। আমার তো সার্টিফিকেটের কোনো দরকার নাই। সার্টিফিকেটের যে মূল্য এটা আমি বুঝতামই না, যে সার্টিফিকেটটা না থাকলে আসলে লেখাপড়া অন্যরকম। তো আমি জাস্ট পড়বো, ঠিক আছে আমি এই বছর 7-এ পড়বো, সামনের বছর এইটা পরীক্ষা দিব। আমি তো জব করি, আমি তো কারোটা খাই না, সমস্যা কি, পড়তে থাকবো। তো এই পড়া শুরু করি। আবার পড়া শুরু করার পর আস্তে আস্তে জেএসসি পরীক্ষার সময় এসে পড়ে, নভেম্বরের 4 তারিখে আর কি পরীক্ষা শুরু হইব এরকম। তো তখন ওই যে যার যার রেজিস্ট্রেশনের নাম আসবে, তখন সব ছাত্রের রেজিস্ট্রেশন নাম আসবে, আমার রেজিস্ট্রেশন নাম আসবে না। সবাই ক্লাস 9 উঠে যাবো, আমি আর উঠতার মনে। বাস আমার কান্না এসে বললো, তখন আর কিছু করতার মনে। তারপরে আপনার কয়েকটা ছাত্রছাত্রী বললাম যে আমার তো এই অবস্থা, তাহলে আমি কেমনি কি করি। তো তারপরে রমজান মাস আসলো। রমজান মাসে ওরা বললো যে তাহলে চল স্যারের বাড়িতে একদিন যাই। তো ওই সকালবেলা যে প্রাইভেট পড়তাম সবার সাথে, তো তখন একদিন সকালে হঠাৎ করে এক রমজানে স্যারের বলি, স্যার আর ম্যাডামে দুজনই স্কুলের স্যার ম্যাডাম ছিল। তারপরে স্যারে আপনার করলো, এই পরের দিন যখন আবার প্রাইভেট পড়তে গেলাম, তখন আমার জিজ্ঞাসা করলো তোর আব্বার নাম কি। পরে আব্বার নাম বললাম, পরে মার নাম, এইগুলা সব বললাম। বুঝলাম স্যারে নিজেই এই টাকা খরচ করে বোর্ডে যাইবো, মানে বোর্ডে যাই আমার নামটা রেজিস্ট্রেশন করাই নিয়ে আসবো, যেহেতু এইভাবে রিকোয়েস্ট করলাম। তো তারপরে কয়েকদিন পরে এই যে আসলো আপনার রেজিস্ট্রেশনের নাম আসলো। তো আমার নাম অটোমেটিকলি আইসা পড়ছে। ওই যে বছরের প্রথম দিক দিয়ে ছবি জমা দিছিলাম, তো এরকম আমার রেজিস্ট্রেশন আইসা পড়ছে। আইসা পড়ার পর স্যার বললো যে ওই শয়তান, তুই তো কইছিলি যে তোর রেজিস্ট্রেশন হয় না, তোর রেজিস্ট্রেশন তো হয়ে গেছে, এখন তাহলে তুই বাসায় যায় ভালো করে পড়া পরীক্ষা দে। পরে বাসায় গেছি, গিয়া আপনার পরীক্ষা দিতেছি, মানে পরীক্ষার কাছাকাছি সময় এসে বললো। তো তখন আবার কি করলো যে আমার পড়ার চাপ বাইরে গেল। তখন আমি মামারে বললাম যে মামা আমার তো পড়ার চাপ এই বাইরে গেছে, তো আমি কেমনে কি করবো, মানে দোকানও আগের মতো সময় দিতে পারতেছি না পড়ার লাইগা। মামার বাড়িতে থাইকা মামারটা খাইয়া মামার দোকানে ঠিক মতো সময় দিতে পারতেছি না, এদিক দিয়ে পড়াশোনার সময় দিতে পারতেছি না। তখন মামারা কইলাম যে তাহলে মামা ঠিক আছে, আমি আলাদা খাই, আপনি শুধু আমার 2000 টাকা দিন, আর কিছু লাগবে না, এটা দিয়েই করি। তো মামায় যেহেতু লেখাপড়া, আর মামারা বলছিলাম যে আপনার যেই কাজ, এই কাজ লেখাপড়া ছাড়া জীবন হইতো না, আমি করাও পারতাম না। তো মামায় দিল লেখাপড়া, এই মানে করতে সুযোগ দিল। তো এই সুযোগে আমার জায়গায় আবার আরেকটা ছেলে নিয়ে নিছে। আমি আবার ওই একটু করতাম, মানে বেশি দেখাইতাম টাকা টুকার এই ব্যাপারে, যে লেখাপড়া করবো এইগুলা। পর আমার জায়গায় আরেকটা লোক নেই, আর আমি ওইভাবে আসি মার্কেটিং এ, শুধু আমি মাল বিক্রি করতাম বাহিরে, সেলস এক্সিকিউটিভ হিসেবে দোকানে দোকানে। পরীক্ষা সব শেষ হয়। তো পরবর্তীতে সব শেষ হওয়ার পরে আবার মামার কাজ আগের মতো যোগ দেই, মানে ওই আগের মতো মাঝখানটা খাওয়া বাদ দিয়ে দিয়েছিলাম, শুধু থাকতাম আর 2000 করে টাকা নিতাম। আর মামার কাছে আমি বলছিলাম, পর পরীক্ষা যখন শেষ হয়ে যায় তখন মামা আমার বলে যে আচ্ছা এখন বল তুই কি করবি, তুই যদি দেখছো চাকরিও করছো লেখাপড়াও করছো, তো তুই যদি লেখাপড়া করছ এইভাবে তাহলে তো আমার দোকানের লাভ হয় না, 12টা বাজে। তো তোর হয়তো লেখাপড়া করতে হবে, নাহলে চাকরি করতে হবে, 2টা থেকে একটা করতে হবে, কোনটা করবি? পরে আমি কই যে মামা আমি চাকরি করতাম না।
কি লেগে করবি না? পরে কইলাম যে মায় যেহেতু বিদেশ আছে, আমার এই কয়েকটা বছর সুযোগ আছে লেখাপড়া করার, আপনার এই চাকরি তো আমি সবসময় পামো, তাহলে চাকরি আমি কি লেগে করবো, চাকরিতে আবার পড়ামো, লেখাপড়া কইরা পড়াই। তো মামার রাগ উইড়া গেল যে ওর মাথা একদম পুরো গরম হয়ে গেল যে মার্কেটটা আমি এত কষ্ট করে কাজ শিখাইলাম, সব মার্কেটে পাঠালাম, সবাই হারে চিনলো, আমার এখন ব্যবসা ঠিক মতো জমে উঠছে, এখন কয় চাকরি করবো না, এটা সহ্য হয় না। তো এই মামায় আবার পর আমার সময় দিল যে ভাবতে, পরে আমি ভাবলাম ভাই আমি একই উত্তর দিই যে চাকরি করতাম না, লেখাপড়া করবো। তো এই রেজাল্টের জাস্ট 2 দিন আগে ডাকদা নিয়ে বলে যে তো হঠাৎ করে তোর এই ডিসিশন কি লেগে গেলো, মানে তুই লেখাপড়া করবি, এটা কি লেগে গেলো, তো তুই আমার না থাক, আমি উন্মুক্ততে ভর্তি করে দেবো। না, আমি উন্মুক্ততে পড়তাম না, কে ভর্তি না, আমি উন্মুক্ততে পড়বো, আমি জেনারেলে পড়বো। পরে মামাই আমার এইভাবে প্রশ্ন করলো যে এই তুই কাঠটা খাস, পরে কইলাম যে আপনারটা, কাঠটা পরস আপনারটা, কার বাড়িতে থাকস আপনারটা। পরে আমার কইলো কি যে আমারটা খাস, আমারটা পরস, আমার বাড়িতে থাইকে আর আমার নেই কস, আমার চাকরি করবি না। এই পরে এইটা আর কইলে আর কি, পরে এই মাথা নিচা করে রাখি, কিছুই করার নাই, যা কয় বিচার মানি, তাল গাছ আমার। পানীয় 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, আরজি কিবরিয়া আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে এখানে কনফেস করছে আলভি। ওকে আলভি, আমরা যেখানটায় ছিলাম ঠিক সেখান থেকে আবারও শুনতে চাই আপনার কাছে। বলেন তারপর। তারপর ওই রেজাল্ট দিয়ে দেয়, তো জেএসসি রেজাল্টে আমি 3.43 পাই। পাওয়ার পর আমার মন মেজাজ সম্পূর্ণ ভালো হয়ে যায়। তো মানে আপনি যেভাবে হোক কষ্ট করে পড়াশোনা করছেন। হ্যাঁ, পড়াশোনা করার পর রেজাল্টটা ভালো হয়ে যায়, তো মামার প্রতি আবার আকর্ষণটা জেগে যায় যে মামারটা খাইয়া পড়ছি, লেখাপড়া করছি। তো আবার মামার কাজে যোগ দিয়ে দেই। আমি আর ক্লাস 9-এ ভর্তি হইতে ওই জায়গায় মামার বলি না, মনে করছিলাম উন্মুক্ততে ভর্তি হবো, কিন্তু যখন ফেব্রুয়ারি মাস আইসা পড়ে তখন আমার আর মন টিকে না। তো আবার মার্কেটে 1 টাকাও বাকি ছিল না, সব বাকি গুটাই ফেলাইছিলাম রেজাল্টের আগে, যে রেজাল্টের পরে চলে যাবো, যে ভর্তি হয়ে যাবো। তো আবার রেজাল্টের পরে প্রায় 1-1.5 লাখ টাকা মার্কেটে বাকি দিয়ে দেই। তো এই মাথায় আমার এই প্রেশারটা আসে। তো তখন হঠাৎ করে 1-1.5 লাখ টাকা বাকি ফেলে দেন। হ্যাঁ, আমার তো সবসময় কন্টিনিউ 2-2.5 লাখ টাকা বাকি থাকতোই মার্কেটে। তো কিন্তু এই টাকাটা আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছিলাম একবার, কিন্তু এই ক্লিয়ারটা কোনো এক্সিকিউটিভ আল্লাহর মধ্যে সাধারণত করতে পারে না। কিন্তু আমার লেখাপড়া ছিল না, শুধু সততা ছিল, বিদায় আমি এটা পারছিলাম। আমার একটা সাইকেল কিনা দেওয়া হয়, মানে কনভেন্স লাগতো বেশি, প্রায় 150 টাকার মতো লাগতো। তো এই কনভেন্সটা কমানোর জন্য একটা সাইকেল কিনা দেওয়া হয়। সাইকেলে করে আমি সারাদিন মাল বিক্রি করতাম, কোনো কনভেন্স লাগতো না, জাস্ট খালি সপ্তাহে যদি 20-30 টাকা লাগতো সাইকেলটা ঠিক করতে, আর কিছু লাগতো না। কিন্তু আমার মনে তো অনেকই যে আমি স্কুলে পড়বো, যেভাবে হোক লেখাপড়া করবো, এসএসসি পাস করবো, ইন্টার পাস করবো, ই করবো। মা বাহির আছে, এখন এই সুযোগ, এছাড়া আর সুযোগ পাই কিনা জীবন, ভালো লাগতো না। তারপরে ফেব্রুয়ারি মাসে এসে পড়ে, তো হঠাৎ করে কি করলাম যে বাড়িতে সাইকেলটা রাইখা একদিন সকালবেলা আমি ওই যে জেএসসি পাশের সবকিছু তো নেট থেকে তুলছি, জন্ম নিবন্ধন সার্টিফিকেট এইগুলা নিয়ে কি করলাম, ওই গাজীপুর চলে গেলাম। আমার ভাই বোন বাপ যেখানে থাকে, মা তো বাইরে ছিল। পরে ওই জায়গায় ভর্তি হওয়ার পর সারাদিনে অনেক কষ্ট করে স্যারের কাছে ধরার পর ভর্তি হই। কিন্তু জাস্ট 12টার দিকে সুজা মামা, যেটা সাদাত মামা ছিল, এটা হচ্ছে বড় মামা যে মাস্টার্স পাস ছিল এটা, আর সুজা মামা যেটা ছিল ওই যে দেখতে অন্যরকম ছিল, একটু টুল পড়তো, ওই মামা ফোন দিয়ে কি কয়, আলবি তুই কই রে? আমি কই গাজীপুর। কয় সাইকেল লয়ে গেছে, বাড়ির সাইকেল, মানে সাইকেলটা চুরি হয়ে গেছে, বাড়ির গেট খোলা ছিল, কোন এক চোরা এসে নিয়ে গেছে। আমি তো গেছি স্কুলে ভর্তি হইতে। তো তখন আমি বলছি যে তাহলে ঠিক আছে মামা, আমি বাড়িতে আইতাছি, বাড়িতে আইয়া পরে দেখতেছি যে সাইকেল কি হয়েছে। পরে আসার পরে কি করছি, যে দোকানে স্বপন নামের একটা ছেলে রাখছিল, ওই স্বপনের কাছ থেকে আবার প্রায় 70-80 হাজার টাকার মোবাইল নিয়ে মার্কেটে বিক্রি করে, প্রায় 30-35 হাজার টাকার মতো বিক্রি করে পকেটে নিয়ে পরে আইসি টাকা দিতে। যখন জমা দিতে আইসি তখন সাদাত মামার দোকান আসছিল। তখন দোকান আসার পর মামাই আমার জিগাইতেছে যে সাইকেল কই। পরে আমি কই যে মামা, আমি তো বাড়িতে ছিলাম না, স্কুলে ভর্তি হতে গেছিলাম গাজীপুর, সাইকেল তো আমি জানি না, তবে আমি রাত্রে বাড়িতে যাওয়ার পর দেখি সাইকেলটা কই। কিন্তু উনি এই জিনিসটা বুঝার পরও ওই যে চাকরি করবো না, স্কুলে ভর্তি হতে গেলাম, এই কারণে উনি আমারে মানে ওই সুযোগটা আর দেয় নাই। তুই কি করলো যে তোর সাইকেল এখনই দিতে হইব, কইতে দিবি। পরে আমি সাইকেলটা আমি নিয়ে নিই, আসলে আমি একটু বেদব টাইপের অন্যরকম। এই মামাটা পরে বললাম যে সাইকেল আমি নিয়ে আমি কইতে দিব, দিতার মনে। পরে মামাই কি করলো, ওই যে একটা টুল ছিল দোকানে, তো রাগে জিদ দে হয়তো তর্ক করছিলাম অনেক, তো
ঠাস করে মাথায় বাড়ি দিল? না, টুল দিয়ে বাড়ি দিতে চাইছে কিন্তু লাগে না, আমি সরে গেছি গা। পরে মামার আঙ্গুল দেখা কই কি যে মামা আপনার টাকা বাইতে যায় নিয়ে আসবেন, আমি টাকা দিতাম না। পরে ওই যে আমার বাড়ি তো সোলমাই ছিল না, আমার বাড়ি ছিল গাজীপুর, কিন্তু সোলমাই আমার আত্মীয় ছিল, নানি বাড়ি ছিল। আচ্ছা, আমি আপনাকে মানে ঘটনা যেহেতু বড় হয়ে যাচ্ছে, আমি কিছু জিনিস আপনাকে একটু জিজ্ঞেস করি। আপনার শখ ছিল লেখাপড়া করার, এত এত স্ট্রাগলের মধ্য দিয়েও আপনি শেষ পর্যন্ত কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন? আমরা যদি জেএসসি জায়গাতে আছে, আমি একটু জাস্ট আপনার লেখাপড়া 2016-তে আমি আপনার ই করছি, এই যে ইন্টার কমপ্লিট করলাম, এই যে এই 2016 রেজাল্ট হয়েছে 2016 হ্যাঁ। কি আপনার রেজাল্ট কি? 4.08। 4.08 পেয়েছেন। এই কষ্ট করে লেখাপড়া শুধুমাত্র নিজে নিজে খরচ জোগাড় করে? এই যে যখন এখন যাই না বাড়িতে, তখন আবার নিজে নিজে খরচ জোগাড় করে না, তখন এই যে বাপ মার কাছ থেকে নেয়। তখন বাপ মা দেয়, এর মাঝখানে আপনি নিজে নিজে খরচ জোগাড় করেছেন, ব্যবসাবাদী করেছেন? এর মাঝখানে কি, ওই যে প্রত্যেক পরীক্ষার পর, যেমন এসএসসি পরীক্ষার পর 1.5 মাস সময় ছিল হ্যাঁ। এই রেজাল্টের আগ পর্যন্ত, ওই 1.5 মাস আমি চাকরি করছি। ওকে, চাকরি তারপর করে আবার ওই পয়সা দিয়ে পড়াশোনা করেছেন? ওই পয়সা দিয়ে পড়াশোনা করছি। আচ্ছা। তারপরে মা খরচ দিত 1000 টাকা করে। বুঝতে পেরেছি, টুকটাক মার পরিবার থেকেও দিত। তো আপনি এত কষ্ট করে এত দূর পর্যন্ত লেখাপড়া করলেন, কেন লেখাপড়া করলেন? লেখাপড়া ওই যে আপনি বলতেন আমায়, কি বলতেন? আমি আপনার প্রোগ্রামটা একদম ইনশাল্লাহ প্রত্যেকটা এপিসোড শোনার চেষ্টা করতাম। কখন থেকে, ওই যে আমাদের শিমুলতলি একটা মেয়ে, প্রায় আপনার 2000 ইয়ের দিকে, 2012-র দিকে, এই শিমুল ওইটা আপনার 47তম কততম পর্ব জানিয়েছিল, শিমুলতলির একটা মেয়ে এই ঘটনাটা বলছিল। আপনার অনুষ্ঠানটা যে হয় এটা আমি জানতাম না, আমি জানতাম যে অন্য এইসব, মানে আপনি আমার অনুষ্ঠান শুনে আপনি ইন্সপায়ার হয়েছেন? ইন্সপায়ার্ড। আর সবচেয়ে বেশি কি যে আপনি সবসময় বলতেন লাইফ ইজ মোর দেন ড্রামা, আর একটা বলতেন যে সবসময় লেখাপড়ার প্রতি এম্পাসাইজ দিতেন, যেটা জোর দিতেন যে জীবনের একটা হাতিয়ার হয়েছে লেখাপড়া, এই লেখাপড়া তোমরা ছাইরো না, এটা ছাড়ছো তো মরছো, জীবনে সব ছেড়ে দিও, হাজবেন্ড ওয়াইফ লাভার ভালোবাসা মা বাপ, না, মা বাপ কখনো বলে না, সরি, মানে জীবনে সবকিছুই বলছিলেন। হয়তো বা আমি এই চিন্তাটা করছিলাম যে মা বাপ মানে তারপর আমি লেখাপড়া অনেক বেশি গুরুত্ব দিতে বলেছি। হ্যাঁ। সো আপনি এগুলো শুনে শুনে আপনি ইন্সপায়ার হয়েছেন, খুব ভালো, মাশাআল্লাহ, শুনে তো খুব ভালো লাগলো। তো আপনি এখন কি করছেন, কোথায় আছেন? ইন্সপায়ার্ড হয়েছি। তারপরে এই যে ঢাকা ভার্সিটিতেও চান্স পাওয়ার, মানে কি পরীক্ষা দিয়েছিলাম, এই পরীক্ষার মধ্যে বাবার ঋণের কারণে মানে বিরাট বড় একটা ধাক্কা খাইছি, যে জিনিসটা আমার বন্ধুরা যারা আছে আপনার এই, বুঝতে পেরেছি, বাবা ঋণ করেছেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি এখন কোথায় আছেন, কিছু করছেন আপনি এখন, পেশায় হ্যাঁ, কিছু এখন করছেন? এই যে জব করছি। কি জব করছেন? কাটিং এ যে একটা গার্মেন্টসে জব করছেন। লেখাপড়া করার আরো ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই। কিসে ভর্তি হয়েছেন, কোথাও ভর্তি হয়েছেন? আপনার না, অ্যাপ্লাই করছিলাম 8.5 পাওয়ার পরেও কোথাও চান্স হয় নাই। জাস্ট এই জিনিসটাই ওদের মগজে একটু ঢুকাইতে আসছিলাম। যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী, আমি একজন এই এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেওয়ার পর আমি আজকে 8.5 জিপিএ 5.55 পেয়ে অনেক জায়গায় চান্স হয় না, এটা আমরা ঠিক আছে। এটা আপনার পাবলিক বিশ্ববিদ্যালয় হয় না, হ্যাঁ। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হইল না। কেন হলো না? 8.5 পাইছি, আমার 8.5-এর উপরেও আছে। আর তারপর আমি চিন্তা করেন অবস্থা। সাবজেক্ট চুজ করতে ভুল করছিলাম। কি সাবজেক্ট চুজ করেছিলেন? সবগুলো অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলো চুজ করছিলাম। আর বাওয়াল কলেজে অ্যাপ্লাই করছিলাম, ওই হয়নি। তাহলে আপনি এখন কি করবেন, কোথায় কোনো প্ল্যান আছে কোথাও ভর্তি হওয়ার জন্য? এখন এই বছর আমার ডিগ্রি করতে হইব, আর সামনের বছর করতে হইব। আরো একটা জিনিস হয়েছে যে বর্তমানে আমার যে মেয়েটার সাথে পরিচয় হইলো, বা কারোর সাথে আপনি সম্পর্কে আছেন? হ্যাঁ, পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন আমার হয় নাই, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আশা, মানে দুইটা জিনিস একসাথে কখনো পাওয়া যায় না, এটা মানে সে সময় আপনি একটা সম্পর্কে ছিলেন? হ্যাঁ, ভাইবা চিন্তা করলাম যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা আমি সামনের বছর দিতে পারবো। যেহেতু কিবরিয়া ভাই আপনি যখন বলতেন এই গল্পগুলো, তখন বলতেন যে লেখাপড়া আগে, তারপর আপনার এটা, তো মনে করছিলাম যে ইন্টার পরীক্ষা দেওয়া শেষ, আয় পরীক্ষা দেওয়া শেষ যখন, তাহলে এখন আমি এফআইআর করতে পারি কোনো একটা। প্রেম করতে গিয়ে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে হারিয়েছেন, তাই তো বলতে যাচ্ছেন? হ্যাঁ, এই প্রেম করতে গিয়ে কিন্তু শেষ পর্যন্ত আমার প্রেমটা থাকলো। আপনার গল্পের মূল জায়গাটা হচ্ছে আজকে ফার্স্ট পার্ট। 11টা থেকে আমরা যে গল্পটা শুরু করেছিলাম সেটাই হচ্ছে ফার্স্ট পার্ট, এবং গল্পটা এর পরে অনেক অন্য জায়গায় ঘুরে গেছে। আমি পুরো গল্প জুড়ে সার্চ করেছি যে ও আর কোনোভাবেই সমকামিতায় জড়িয়েছে কিনা। আপনি ওই যে ঘটনাটা ঘটেছে আপনার জীবনে একেবারে ছোটবেলাতে, এরপরে কখনোই মানসিকভাবে বলেন বা শারীরিকভাবে বলেন হোমোজেনাস যে ফিলটা, আসলে এটাকে ইংলিশে হোমোজেনাসই বলে, আপনি সমগোত্রীয় মানে ছেলেদের প্রতি আর কখনো ধরনের কোনো আকর্ষণ শারীরিকভাবে বা মানসিকভাবে ফিল করেছেন অন্য কোনো ছেলের প্রতি? ছেলের প্রতি না, এখন মেয়ের সাথে হইতেছে। ওটার উপর ন্যাচারালি আপনি মেয়েদের কি ফিল করেছেন? হ্যাঁ। ওকে, আমরা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবো, এই জিনিসটা যদি কখনো বিপদগামী একটা সম্পর্কের মধ্যে কেউ চলে যায়, এগুলো বিভিন্ন ফর্ম আছে, আমি শুধু ওর ঘটনা থেকেই এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, তাহলে তাকে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে নিয়ে এনে একটা সুন্দর সম্পর্কের মধ্যে নেওয়া সম্ভব। আমরা এটাকে বিপদগামী সম্পর্ক বলছি আমাদের সামাজিকতা, আমাদের ধর্মীয় প্রেক্ষাপটে জায়গাতে।
কিন্তু এটা পৃথিবীর বিভিন্ন সমাজে বিভিন্ন দেশে এটা বিপদগামী সম্পর্ক না, এটাকে অনেক সময় রাষ্ট্রীয়ভাবে বৈধতাও দেওয়া হয়েছে। সুতরাং ওই জায়গাটি থেকে কেউ যদি আমার এই বিপদগামী শব্দটাকে নিয়ে কোনো আপত্তি করেন, সেই জায়গাটায় আমার কিছুই বলার নেই। আমি শুধু একটা কথাই বলবো, আমরা আমাদের সামাজিকতা এবং আমাদের যে ধর্মীয় রীতিনীতি বা আমাদের যে সামাজিক আচার আচরণ সংস্কৃতি, সেখান থেকে অবশ্যই এটা একটি বিপদগামী সম্পর্ক, সেভাবেই আমি অনুষ্ঠানে এই শব্দটি ব্যবহার করেছি। কিন্তু এই সম্পর্কের জায়গাটি থেকে বা সবকিছু মিলিয়ে ওর যে জীবন, স্ট্রাগল জীবন, সেখানেও একটা স্বপ্ন আছে, সুন্দর করে বড় হওয়ার স্বপ্ন, লেখাপড়া করেছে, সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন, এই অনুষ্ঠানগুলো শুনে ইন্সপায়ার হয়েছে। সবকিছু মিলিয়ে ওর যে সামনের দিকে এগিয়ে যাওয়া 22 বছরের জীবন, আমাদের যিনি আজকে সাইকিয়াট্রিস্ট আছেন ডক্টর তাজুল ইসলাম, তিনি কি বলেন সেটাই এখন দেখার বিষয়। আজকে যেই কনফেসটা আমরা এখানে শুনেছি, এই ব্যাপারে ডক্টর তাজুল ইসলাম শুরু থেকে আমাদের সঙ্গে ছিলেন। এখন আমরা তার মতামতটা জানবো। ডক্টর তাজুল ইসলাম, পুরোটুকুই তো শুনলেন, কি বলতে চান আপনি, মানে পুরো বিষয়টাকে নিয়ে যদি আপনার কাছ থেকে আমরা জানতে চাই। যা বলবো সত্য বলবো অনুষ্ঠানে সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি আলভি, এখন বর্তমানে 24 বছর বয়স। আমরা যা জানলাম যে মাদ্রাসায় পড়তো, মাদ্রাসায় পড়ার সময় অন্য একটা ছেলের সঙ্গে একসঙ্গে শুইতো, ঘুমাতো। এখন একটা জিনিস বলে রাখা ভালো যে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে আমরা মনে করি যে ছেলে মেয়ের সঙ্গে, মেয়ে ছেলের সঙ্গে সম্পর্ক হবে, এটাই সাধারণ নিয়ম। কিন্তু কখনো কখনো ছেলেরা মেয়েরা নিজেরাই এই শারীরিক সম্পর্কের মধ্যে পড়ে যায়, বিশেষ করে ওই কৈশোর বয়সে, যখন তারা শারীরিক এবং যৌন বিকাশ লাভ করতে থাকে। তো আলবিকে যখন প্রথম ওই ছেলেটা যখন শারীরিক ভাবে সম্পর্ক করেছে, তার হয়তো এটা ভালো লাগে না, কিন্তু এক সময় সেও এটা এনজয় করেছে। এবং এক সময় কিন্তু এটা বুঝতে হবে, একটা ছেলে আর একটা মেয়ে যখন পরস্পরের আবেগগত ভাবে সম্পর্ক তৈরি করে, সেটা যেমন ভালোবাসা, ঠিক একই রকম ভাবে যখন সমকামীরা নিজেদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে, তাদের কিছু একটা লাভ পর্যায়ে পৌঁছে যায়। তারা মানে ভালোবাসার সম্পর্ক তৈরি করে, তখন তারা একজন আরেকজনকে থাকতে পারে না। যেটা একটা প্রমাণ আমরা এখানে দেখলাম, আলবি এক সময় ওই ছেলের নাম হাতের মধ্যে রাখে। এটা কিন্তু বুঝতে হবে যে ভালোবাসাটা শুধু একটা যৌগিক ব্যাপার, এটা হচ্ছে একটা কামনার ব্যাপার, একটা বাসনার ব্যাপার আছে। এই ব্যাপারে এটা শুধু নারী লিঙ্গের বিষয় হবে এমন কোনো কথা নেই, এটা স্বামীর সঙ্গে একই লিঙ্গে হতে পারে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেউ সমকামী হয়ে উঠে, অর্থাৎ ওই স্বভাবটা তারা সারা জীবনেও ত্যাগ করতে পারে না। আমরা জানি না আলবির সঙ্গে যে ছেলেতে কাজ করেছে সে আসলে সমকামী ছিল, মনে হয়, অনুমান করতেছি সে হয়তো এই কাজ জানি না, কিন্তু এই বয়সে পরিস্থিতির শিকার হয়ে কেউ সমকামী হয়, এটা বলতে হবে। এবং তারা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে এখান থেকে উঠে আসতে পারে। এটা কিন্তু রোগের পর্যায়ে না। একটা হচ্ছে সমকামিতা একটা বড় ধরনের মানে জেন্ডার ডিসঅর্ডার, এটা মনে রাখতে হবে। সেটা কিন্তু চিকিৎসা খুব কঠিন এবং সেটা চিকিৎসা নিতে হয়। অনেক সময় এমন হয় যে তারা আর কোনোভাবেই এটা ফেরত আসে না, তারা নিজেরা বিভিন্ন দেশে এখন কিন্তু সমকামীরা আন্দোলন করে অধিকারও আদায় করে রয়েছে যে তারা নিজেরা বিয়ে করবে। অনেক জায়গায় এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। অতএব ওইটা একটা প্যাথোলজিক্যাল পর্যায়ে। কিন্তু আলপির ক্ষেত্রে যেটা দেখেছে, তারা সেগুলো সার্কামস্টেন্স পরিবেশগত কারণে সে ভিক্টিমাইজ হয়েছিল। কিছুদিন সে হয়তো এটার পিছনে কিছুটা হয়তো প্রলুপ্ত হয়ে গিয়ে কিছুটা কিন্তু সে সমকামীর যে বৈশিষ্ট্য বা এটা যে প্রবণতা, রোগের যে লক্ষণ, সেটা তার ভিতরে এখানে জানার এবং বোঝার জন্য সবার জন্য বলছি, সমকামীরা কখনই সেই লিঙ্গের লোকটির প্রতি আকর্ষিত হবে, কখনোই তার বিদ্যুৎ আকর্ষণ অনুভব করবে না। যদি দেখা যায় যে সমলিঙ্গ আকর্ষণ হচ্ছে, বিদ্যুৎ লিঙ্গ আকর্ষিত হচ্ছে, তাহলে আসার কথা হচ্ছে যে তারা এক সময় কিন্তু এটাকে আমরা বাইসেক্সুয়াল বলি, এক সময় দেখা যায় যে সমকামিতা পরিহার করে বিদ্যুৎ লিঙ্গ, যেটা স্বাভাবিক জীবন ব্যবহার জীবনে। একটা কথা মনে রাখতে হবে, আমরা কমারদের সবাই কিন্তু বাইসেক্সুয়াল কমারদের, কিন্তু আমরা সামাজিক ভাবে এবং নৈতিক ভাবে, ধর্মীয় ভাবে আমরা এমন ভাবে সোশ্যালাইজ করি যে শেষ পর্যন্ত আমরা কিন্তু হেটারোসেক্সুয়াল অর্থাৎ বিদ্যুৎ লিঙ্গি দিকেই আমাদের প্রবণতাটা থাকে, এবং সেটা যাতে বজায় থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। এই জন্য নাইলে সমাজে দেখা দেবে বা অথবা বিশৃঙ্খলা দেখা দেবে। আলবির ক্ষেত্রে সেই দুর্ঘটনা ঘটছে, আমাদের অনেক ছেলের জীবনে এরকম ঘটনা ঘটতে পারে। তারা খুব দ্রুত যদি দেখে যে না অন্য মেয়েদের প্রতি তাদের আকর্ষণ লাগে, তাহলে কিন্তু তারা
চেষ্টা বলে এখান থেকে ফিরে আসতে পারে, আর যারা চেষ্টা বলে ফিরে আসতে পারে না তাদেরকে কিন্তু এই আমাদের মতন সাইকিয়াট্রিস্টদের প্রফেশনাল সাইডে নিতে হবে, যাতে আস্তে আস্তে তারা হেটারোসেক্সুয়াল বা বিপরীত লিঙ্গের প্রতি যে স্বাভাবিক আকর্ষণ সেটা ফিরে পেতে পারে। আর যারা একেবারেই সমকামী হয়ে পড়বে তাদের জন্য আরো উচ্চতর এবং আরো কমপ্লিকেটেড যেটি। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো আমরা শেষ করতে চাই, তবে তার আগে আমরা চিঠিপত্র বা মেইল সেকশনে এই পর্যায়ে আমরা মঞ্জুরের কাছ থেকে শুনবো কোন বন্ধুটি বা কে আজকে আমাদেরকে চিঠি লিখেছেন এবং তার চিঠির কন্টেন্ট আসলে কি।